ম্যানেজমেন্ট এন্ড সিস্টেম অডিট আমি কতগুলো কাজ করেছি। একটা হচ্ছে যে আপনার যেগুলো শর্ট নোট আসে আপনাদের সবগুলো শর্ট নোট সলিউশন করেছি, কোশ্চেন সলিউশন করেছি। আর একটু আগাবো ক্লাসের সঙ্গে সঙ্গে। তো আগে আমি একটু ওই আগের দিন তো জেনারেল অডিট সম্পর্কে বলেছি, আজকে হচ্ছে ম্যানেজমেন্ট এবং সিস্টেম অডিট একটু বলবো। তারপরে আমরা কিছু শর্ট নোট আজকে দেখবো, শর্ট নোট গুলো যেগুলো আসে এগুলো আপনাদের আগে দেখাবো, পরে আমরা গ্র্যাজুয়ালি কোশ্চেনে যাবো। সো প্রথমে আপনি দেখেন ম্যানেজমেন্ট অডিটে আমরা কতগুলো জিনিস কন্টিনিউয়াসলি আপনাদের পরীক্ষা আসে, যেমন অডিট স্যাম্পলিং। হ্যাঁ, তো অডিট স্যাম্পলিং কুইকলি আমরা এই শর্ট নোটগুলো আগে সেরে ফেলি, কারণ পরীক্ষা তো সময় চলে আসছে। তো এখানে আপনি দেখবেন যে স্যাম্পলিং ইজ এ প্রসেস। Audit sampling is a process used in statistical analysis in which the predetermined number of observation are taken into larger population. আমি একটা সিম্পল, আপনারা যদি এক কথায় অডিট স্যাম্পলিং বলেন আপনাদের পরীক্ষায় যেটা আসে, অনেকবার এসছে বা সামনে আসবে, সিম্পলিফাইড মেথড হচ্ছে লেস দ্যান 100% ডেটা নিয়ে যে কোনো কাজ করাকেই বলা হয় হচ্ছে স্যাম্পলিং। If it is a less than 100, then it is called হচ্ছে স্যাম্পলিং। সো আমরা জানি, এটা এখানে আমরা কুইকলি আগাই এবং এর স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালাইসিস আছে। আমরা নেক্সট যখন আপনাদের ডিটেইল আবার সলিউশন দিব, আমি সলিউশন করছি, সেখানে মেথডটাও দিয়ে দিব যে কি মেথডে অডিট স্যাম্পলিং হয়। দেন আর একটা ইস্যু হচ্ছে যে হোয়াট ইজ অডিট রিস্ক। Audit risk is the risk that financial statement are materially incorrect. আমরা যখন যে কোনো অডিট, আমরা যদি যে কোনো ডেটা নিয়ে কাজ করি, সেইখানে even though the audit opinion state that the financial report are free of any material misstatement, যদি কোনো মিসস্টেটমেন্ট থেকে থাকে আর আমরা যদি সেটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হই, এই রিস্কটাকেই বলা হয় অডিট রিস্ক। তো আমাদের তাহলে সিম্পল যে আমরা প্রথমে দেখলাম যে হোয়াট ইজ অডিট রিস্ক। অডিট রিস্ক ইজ এ যে কোনো আইডেন্টিফাই করতে যদি আমাদের কোনো প্রবলেম হয়, আমরা যদি কোনো রিস্ককে, আমরা যদি কোনো ইনকারেক্টনেসকে বের করতে ব্যর্থ হই এবং সেই জনিত কারণে যে রিস্কটা থাকে, সেই রিস্কটাকে বলা হয় অডিট রিস্ক। দ্য পারপাস অফ অ্যান অডিট ইজ টু রিডিউস দ্য রিস্ক টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লো লেভেল থ্রু এডুকুয়েট টেস্টিং অ্যান্ড সাফিসিয়েন্ট এভিডেন্স। আমাদের যেটা করতে হয়, যে কোনো অডিট, সেটা ম্যানেজমেন্ট অডিট হোক, যেটা আপনার হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অডিট হোক, কস্ট অডিট হোক, সিস্টেম অডিট হোক, আমাদেরকে রিস্ককে মিনিমাইজ করার জন্য আমরা আর একটা জিনিস মনে রাখবেন যে অডিট স্যাম্পলিং এবং রিস্ক হচ্ছে অ্যাডভার্স রিলেশনশিপ। অডিট স্যাম্পলিং এ যদি আপনি 5% নেন তাহলে রিস্ক বেশি হবে, রেদার যদি 10% নেন তাহলে রিস্কটা আরেকটু কম হবে। ইভেন অনেক সময় যখন আপনাকে স্পেশাল ইনভেস্টিগেশন হয়, তখন হচ্ছে প্রায় 100% আপনাকে স্যাম্পলিং বা স্যাম্পলিং সাইজ তখন আর কাজ করে না, 100% চেকিং করতে হয়। যদি আপনি কোনো অডিটে যে 100% ডেটা আপনি চেক করতে পারেন, তাহলে আসলে কোনো স্যাম্পলিং এর প্রয়োজন হয় না এবং সেক্ষেত্রে অডিট রিস্ক আরো কমে যাবে। তার মানে অডিট রিস্ক বাড়বে যদি স্যাম্পলিং সাইজ ছোট হয়, আর স্যাম্পল যদি বড় হয়, আপনি যদি বেশি 50% নিয়ে কাজ করেন রাদার দ্যান 30, তাহলে 50% এর অডিট রিস্ক কমে যাবে। ইজ এ রিলেশনশিপ। সো এই কথাটা আমরা একটু লিখে দিতে হবে যে অডিট রিস্ক এবং হচ্ছে স্যাম্পল ডেটা হচ্ছে একটা অ্যাডভার্স রিলেশনশিপ। স্যাম্পলে যত বেশি আপনি কভার করবেন ডেটা, অডিট রিস্ক তত কমে যাবে। টেস্টিং, অডিট টেস্টিং, এটা একটা যে an audit test is a sample taken from a larger population which is the intent to testing of the sample of the certain characteristics which are মানে extrapolated to entire population. অনেক সময় যেটা হয়, আমরা যে কোনো জায়গায় যে দুটো জিনিস করি, একটা হলো টেস্ট অফ কন্ট্রোল। আমরা দেখার চেষ্টা করি যে এইখানে ধরেন লেটস সে আপনি একটা সেক্রেটারিয়াল অডিটে যাবেন, আপনি একটা ম্যানেজমেন্ট অডিটে যাবেন। হ্যাঁ, সেই জায়গায় দেখবেন যে যখন আপনি টেস্টিং করছেন, একটা র্যান্ডম যে কোনো কিছু একটা টেস্ট যখন করবেন, তখন যদি দেখেন যে টেস্ট অফ কন্ট্রোল মানে হচ্ছে যে এসওপি ডিভেন কোম্পানি প্রপারলি সবকিছু ঠিক আছে, যখন টেস্ট অফ কন্ট্রোল থাকবে তখন কিন্তু আস্তে আস্তে করে আপনার স্যাম্পল সাইজ ছোট করলে চলবে। কিন্তু টেস্ট অফ কন্ট্রোলে যদি দেখা যায় এখানে ইনহারেন্ট রিস্ক আছে এবং এই রিস্কগুলো আসলে মিটিগেট করা খুব চ্যালেঞ্জ, তখন কিন্তু স্যাম্পল সাইজ বাড়াতে হবে। তো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ট্রেন্ড অ্যানালাইসিস, এই টার্মগুলো আপনাদের আসে। ট্রেন্ড অ্যানালাইসিস ইজ এ টেকনিক used in the technical analysis that attempts to predict the future stock price movement based on the recently observed trend data. আমরা ট্রেন্ড অ্যানালাইসিসে আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি যখন ফাইন্যান্সিয়াল অডিট হয় বা সিস্টেম অডিট হয়, তখন আমরা দেখার চেষ্টা করি যে গত কয়েক বছরের সাথে ট্রেন্ডটা কেমন।
যদি আমরা দেখি যে আপনার এই ট্রেন্ড অ্যানালাইসিসটা আসলে স্টক প্রাইসের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে লাস্ট কয়েক বছরের ডেটা নিয়ে যখন আমরা পাশে সাজিয়ে চেক করি তখন আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি। ট্রেন্ড অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট গিভস ট্রেডার্স অ্যান আইডিয়া অফ হোয়াট উইল বি হ্যাপেন ইন ফিউচার। আমরা যদি দেখি যে গত কয়েক বছরের সেলস ট্রেন্ড বাড়ছে, গত কয়েক বছরের আপনার প্রফিট ট্রেন্ড বাড়ছে, গত কয়েক বছরের নন পারফর্মিং লোন, একটা ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি দেখেন দেখবেন যে গত কয়েক বছরে আপনার নন পারফর্মিং লোনের ক্ষেত্রে কমে যাচ্ছে, তখন কিন্তু আপনি বুঝবেন যে এখানে কম্পারেটিভলি ম্যানেজমেন্টের সিস্টেমটা ভালো আছে, ম্যানেজমেন্ট কম্পারেটিভলি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আনার চেষ্টা করছে। তো ট্রেন্ড অ্যানালাইসিস ইজ এ প্রসেস। যে কোনো আপনি যদি বলেন যে ফাইন্যান্সিয়াল অডিটে যদি দেখেন যে আপনার ব্যাড ডেট বাড়তেছে কিনা, ব্যাড ডেট বাড়লে তখন দেখা যাবে যে এই ট্রেন্ডটা করবেন যে গত কয়েক বছরে কয়টা ক্ষেত্রে আপনার হচ্ছে যে কালেকশন হয়নি, কালেকশন প্রপারলি হয়নি, কতগুলো কাস্টমার আপনাকে ডিফল্ট করেছে, কতগুলো চেক বাউন্স করেছে। একটা অর্গানাইজেশন যখন দেখেন যে আপনি কতগুলো চেক বাউন্স করেছে, কতগুলো পেমেন্ট তারা ঠিকমতো সময় দিতে পারেনি, এই চেকিং প্রসেসটাকে আসলে আলটিমেটলি যে কোনো ডেটা নিয়ে যখন আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করা শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে ওই জায়গায় ইনহারেন্ট রিস্কটা কতটুকু আছে। তারপরে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস আমরা সাধারণত করে অপারেশনাল অডিট নিয়ে গত সপ্তাহে আমরা বলেছি, এই জন্য আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে আপনারা একটু আমাকে বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট, অপারেশনাল অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট? কেউ একজন শেয়ার করবেন একটু কাইন্ডলি? আমি এখানে একটা খুব ইজি একটা ফর্মুলা আপনাদের দিতে চাচ্ছি, আপনারা কাইন্ডলি কেউ বলবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন operational audit, internal audit, and management audit, please. Sir, internal audit performed by internal management of the organization. External operational audit also performed by internal audit team, and management audit or performance audit done by external auditor outside the body of the organization. Mota dagi, sir. আচ্ছা, আমি একদম আপনি অনেকটাই আসছে, বাট আমি একটু ইজি করার জন্য আপনাদের এইটা কিন্তু প্রায়শই পরীক্ষা আসতেছে, জন্য ইজি করি। এখানে দুইটা বড় ভাগে আমরা ভাগ করব। প্রথম হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট এক পাশে, আর ইন্টারনাল অডিট এবং অপারেশনাল অডিট আলাদা করি। প্রথমে ম্যানেজমেন্ট অডিট বলি। এখানে মাথায় রাখতে হবে ম্যানেজমেন্ট অডিট হচ্ছে অডিট অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টেরই অডিট, মানে ম্যানেজমেন্টের প্রসেস পলিসি এগুলো হচ্ছে কি বলে ম্যানেজমেন্ট। মানে ম্যানেজমেন্ট মানে কি, ধরেন একটা অর্গানাইজেশনের যে হায়ারার্কি ধরি, আপনার ব্যাংকের কথাই বলেন, একটা ব্যাংকের উদাহরণ দিন তাহলে আপনার ক্লিয়ার হবে। ব্যাংকের শেয়ার হোল্ডার আছে, ব্যাংকের হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর আছে, কিন্তু ব্যাংক একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যেখানে দেখা যায় যে এমডি ইজ এক্সিকিউটিভ এমডি এবং আদার সব এমপ্লয়ি এক্সিকিউটিভ এমডি। নর্মালি হচ্ছে ব্যাংকের আমাদের দেশের কালচারে দেখা যায় যে বোর্ড অফ ডিরেক্টররা ডে টু ডে অপারেশনে মাঝে মাঝে ঢোকার চেষ্টা করে, ইভেন চেয়ারম্যান বা আদার বোর্ড অফ ডিরেক্টর তারা ব্যাংকে অফিস করে বসে। কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে ম্যানেজমেন্ট এবং হচ্ছে ওনারশিপ শুড বি সেপারেটেড। সো আইডিয়াল কন্ডিশনে বোর্ড অফ ডিরেক্টর, চেয়ারম্যান বা যারা, তারা তো আসলে ওনার, আর ম্যানেজমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ এমডি এবং তার সাথে সমস্ত জিনিসগুলো। এখন যখন ম্যানেজমেন্ট অডিট বোঝায় তখন কিন্তু আসলে এমডির উপরে অডিট এবং ডিএমডি বা আদার্সের উপর। কিরকম? ধরেন আপনি সিম্পল ম্যানেজমেন্ট অডিটটা হচ্ছে যে ম্যানেজমেন্টের অডিট, এবং আপনি একটা ব্যাংকের এমডি প্রপার পলিসি প্রসিডিওর গুলো যেগুলো বাংলাদেশ ব্যাংক সহ প্লাস বোর্ড মিটিং এ যেসব ডিসিশন আছে সেই ডিসিশন গুলো তারা নিচের দিকে পাস করছে কিনা, ডিসেমিনেট করছে কিনা, এবং প্রপারলি এসওপি ফলো করছে কিনা, প্রপারলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্লাস আদার যে রেগুলেটরদের গাইডলাইন আছে সেগুলো এমডি এবং ম্যানেজমেন্ট যারা হচ্ছে যে ম্যানকম প্লাস যারা আছে তারা ইসি মেম্বার, তারা এটাকে প্রপারলি ফলো করছে কিনা, দিস ইজ কল্ড ম্যানেজমেন্ট অডিট। এবার আসেন যে অপারেশন এবং ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট মোস্টলি হচ্ছে আপনার ফাইন্যান্স টিমের অডিটকে, ফাইন্যান্স টিমের উপর যে অডিট, মানে ওভারঅল এফইডি বা ফাইন্যান্স টিমের উপর যে অডিটগুলো করা হয় সাধারণত সেগুলোকে বলা হয় ইন্টারনাল অডিট। আর অপারেশনাল অডিট হচ্ছে টোটাল অপারেশনের, যে ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ফ্যাক্টরির অডিট, এইচআর অডিট, এই ধরনের যত অপারেশনাল ডিপার্টমেন্ট আছে সেগুলো অডিট। সো
প্রথম পার্টটা এটা হচ্ছে অডিট অফ ম্যানেজমেন্টের অডিট, আর পরেরটা হচ্ছে অপারেশনাল এবং ইন্টারনাল অডিট হচ্ছে ফর ম্যানেজমেন্ট। একটা হচ্ছে অফ ম্যানেজমেন্ট, একটা ফর ম্যানেজমেন্ট। অফ মানে হচ্ছে ম্যানেজমেন্টের অডিট, ম্যানেজমেন্ট অডিট মানে ম্যানেজমেন্ট প্রপারলি রেগুলেটেড কিনা, ম্যানেজমেন্ট প্রপারলি এসওপি ফলো করছে কিনা, ম্যানেজমেন্ট প্রপারলি বোর্ড এবং হচ্ছে এক্সটার্নাল যত রেগুলেটরি অথরিটিস তাদের রেগুলেশনগুলো প্রপারলি ফলো করছে কিনা, বোর্ডের যে ডিসিশন হচ্ছে কিনা সেগুলো এক্সিকিউশন হচ্ছে কিনা। বোর্ড ডিসিশন নিল যে আমরা এই বছর লেটস সে এগ্রিকালচারে, ব্যাংকের ক্ষেত্রে বলি যে এগ্রিকালচার লোনের একটা গ্রোথ চাই, আমরা চাচ্ছি যে এসএমই লোনের একটা চাচ্ছি, লেটস সে গ্রোথ চাচ্ছি। এই যে বোর্ডের ডিসিশন এটা প্রপারলি এমডি এবং তার যে ডিএমডি এডিশনাল এমডি ওনারা প্রপারলি এক্সিকিউট করছে কিনা, এই অডিটটাকেই হচ্ছে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। ম্যানুফ্যাকচারিং এর জন্য যেমন হয়, ধরেন বোর্ড অফ ডিরেক্টরসরা চেয়ারম্যান বলল যে এই বছর আমাদের হচ্ছে যে 10টা এসকিউ আছে, আমরা 3টা এসকিউতে ফোকাস করব। সেলস টিমকে বলা হলো, যেটা সিইও কে বলা হলো যে আপনি এবার 10টা আমাদের এসকিউ আছে। লেটস সে আমি যদি একটা এফএমসিজির কথা বলি, যে কারণ হয়তো আপনার টিস্যু আছে, সেই কোম্পানির ধরেন আপনার আদার এফএমসিজি টয়লেট্রিজ আছে, তো বললো যে আমরা এবার পার্টিকুলারলি টয়লেট্রিজের জিপি যেহেতু ভালো, গ্রস প্রফিট ভালো, টয়লেট্রিজকে আমরা একটা ওভারঅল গ্রোথ আনতে চাই 20%। এখন ম্যানেজমেন্ট টু ডে টু ডে অপারেশনে থাকার কথা না, মানে ওনাররা ডে টু ডে অপারেশনে থাকার কথা না, কিন্তু ম্যানেজমেন্ট ডে টু ডে অপারেশন আছে। এখন আপনি বোর্ড থেকে নিয়োগ করা হলো আপনাকে ধরেন একটা যে ম্যানেজমেন্ট অডিট করে দেওয়ার জন্য, তখন অডিটটা কিরকম ভাবে হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার কোশ্চেনারিজ দিয়ে অডিট হয়। আপনি বোর্ডের যে ডিসিশনগুলো প্রপারলি এমডির মাধ্যমে আদার ডিএমডি, ফাংশনাল হেড, ম্যানেজার, জিএম এদের কাছে এটা গেছে কিনা, সেই কোশ্চেনারিজের মাধ্যমে একটা অডিট প্রসেস চলে, সেটাকে বলে ম্যানেজমেন্ট অডিট। আর ইন্টারনাল অডিট হচ্ছে মূলত হচ্ছে যে এক্সটার্নাল অডিটর যারা হচ্ছে যে স্ট্যাটুটরি অডিট করে, মানে হচ্ছে যেসব যে অডিট রিপোর্ট ইস্যু করে বাই দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম, সেটাকে বলে স্ট্যাটুটরি অডিট। কিন্তু স্ট্যাটুটরি অডিট তো সারা বছর কাজ করতে পারে না, এবং স্ট্যাটুটরি অডিট সাধারণত স্যাম্পলিং অবভিয়াসলি করে, কিন্তু ইন্টারনাল অডিট কোনো ক্ষেত্রে স্যাম্পলিং ছাড়া 100% চেক করতে পারে। ইভেন ইন্টারনাল অডিট যেটা কাজটা করতে পারে, পোস্ট অডিট, প্রি অডিট করতে পারে। কোনো জায়গায় যদি দেখে যে পোস্ট অডিটে যে অনেক কিছু ভুল পাচ্ছে, দেখা গেল যে তারা পেমেন্ট প্রসেসে দেখতেছে প্রায়শই ভুল হচ্ছে, হ্যাঁ, তখন তারা কি করতে পারে, তারা বলতে পারে যে পার্টিকুলারলি ব্যাংক পেমেন্টের ক্ষেত্রে অথবা পার্টিকুলারলি হচ্ছে কোনো পার্টি পেমেন্টের ক্ষেত্রে 100% পোস্ট অডিটে যাব না, আমরা প্রি অডিট করে দিব। আমরা আগে অডিট করে গো সিগন্যাল দিলে তারপর পেমেন্ট হবে। সো দিস ইজ কল্ড ইন্টারনাল অডিট। অপারেশনাল অডিট হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি আছে কিনা, ফ্যাক্টরিতে কোনো স্ল্যাক টাইম আছে কিনা, ওয়েস্টেজ হচ্ছে কিনা। হ্যাঁ, সো এবার আমার মনে হয় জিনিসটা আর একটু ক্লিয়ার হয়েছে। আপনি কেউ একজন বলবেন যে বোঝা গেছে কিনা পুরো বিষয়টা? আরেকটু বলুন স্যার। জি অপারেশন অডিটটা একটু স্যার যদি। আচ্ছা, অপারেশন অডিট মানে হচ্ছে যে অপারেশন কতগুলো হয়। একটা হচ্ছে যে যেমন ফ্যাক্টরি অপারেশন, এইচআর অপারেশন, সেলস অপারেশন, ফাইন্যান্স অপারেশন। তো ফাইন্যান্স এই জিনিসটা ইন্টারনাল অডিট মোস্টলি ফোকাস করে। ফাইন্যান্সের যতগুলো ইস্যু আছে, পেমেন্ট, তারপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে কোনো মিস স্টেটমেন্ট আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপারলি করা হয়েছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনাল অডিটে বেশি ফোকাস করে। আর অপারেশনাল অডিট করে হচ্ছে ফ্যাক্টরি লেভেলে করে, সেলস, যেমন সেলসে একটা মনে করেন অফার করা হলো, যে বলা হলো যে 1 ডজন টিস্যুতে 1 পিস টিস্যু ফ্রি দেওয়া হবে। এখন অপারেশনাল অডিটের কাজ হবে যে এই প্রপারলি একজন দোকানদারকে, রিটেলারকে এই 12 পিস টিস্যুর এগেইনস্টে 1 পিস ফ্রি দেওয়া হয়েছে কিনা, অথবা ফ্যাক্টরিতে প্রপারলি ওভারটাইম দেওয়া হচ্ছে কিন্তু ওভারটাইমে কাজ করছে কিনা। ইভেন ওভারটাইমে যে কেন দরকার আছে, আমি কি নর্মালি ওভারটাইমে আমার খরচ 2 গুণ হয়ে যায়, আমি ওভারটাইম না করে আমার এমন কিছু আছে কিনা যে অপারেশনাল যে আওয়ার, লেটস সে 8 ঘন্টা টাইমের ভিতরে আমার কোনো ওয়েস্টেজ আছে কিনা, মানে ইন টার্মস অফ লেবার টাইম ওয়েস্টেজ, ইন টার্মস অফ হচ্ছে ম্যানেজারিয়াল ইনএফিসিয়েন্সি আছে কিনা, সো দ্যাট আমাকে প্রতিনিয়ত ওভারটাইম পে করা হচ্ছে। এই যে অপারেশন রিলেটেড। তারপর এইচআর দেখবে যে এইচআর অডিট হতে পারে যে প্রপারলি রিক্রুটমেন্ট ঠিক হচ্ছে কিনা, অ্যাপ্রাইজালের প্রসেস ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে যে লোকজন বেশি আছে কিনা। হ্যাঁ, এমন হতে পারে যে ইনএফিসিয়েন্ট লোক নেওয়া হয়েছে, নেপোটিজম আছে কিনা। এই জিনিসগুলো যখন এইচআর ডিপার্টমেন্টে অডিট হয়, মানে মোট কথা হচ্ছে যে
ফাইন্যান্সের রিলেটেড ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট তো সবকিছু দেখতে পারে, এক্সটার্নাল অডিটের কাভারেজ এরিয়া সবটাই। ইন্টারনাল অডিট মোস্টলি ফোকাস করে ফাইন্যান্সিয়াল ডেটার উপরে, আর আদার যত অপারেশন সেটাকে বলা হচ্ছে অপারেশনাল অডিট। ঠিক আছে জি স্যার। স্যার একটু যদি সাপ্লিমেন্ট করি স্যার, বলো। জিনিসটা ঠিক আছে কিনা একটু জাস্টিফাই করে নেওয়া আপনার কাছ থেকে স্যার। জি, জি। আমরা যেমন স্যার একটা বিজনেস কে সেপারেট করি এবং অপারেশনস কে সেপারেট করি। অপারেশনস হলো সাপোর্ট ডিপার্টমেন্ট, বিজনেস হলো ফ্রন্ট লাইনার। হুম। তো অপারেশনসটা ঠিকভাবে আছে কিনা, এন্ট্রি ঠিকভাবে দিচ্ছে কিনা, কন্ট্রোল আছে কিনা, মনিটরিং আছে কিনা, চেকিংটা আছে কিনা, এই জিনিসগুলি অডিট করাটা যেটা অপারেশনাল অডিট। এক্স্যাক্টলি আপনাদের ব্যাংকের ক্ষেত্রে এটা একদম ঠিক আছে কিনা, একদম ঠিক আছে যে অপারেশনাল অডিট আপনি দেখলেন। ইভেন আপনি এমনও অডিট করতে পারেন যে একটা লোকের একটা কাস্টমার আসলে তার একটা চেক দিলে কত সময় পেমেন্ট হয়, তার কি লম্বা কিউতে ফেলে রাখা হচ্ছে কিনা, অথবা আপনার দেখা যাচ্ছে এমন হচ্ছে যে আপনার একটা এফডিআর করতে কেউ আসছে বেশি সময় নিচ্ছে কিনা, একটা ডিপোজিটে কেমন সময় লাগছে, একটা উইথড্রলে কেমন সময় লাগছে, একটা চেক ইস্যু করা হয়, চেক বই ইস্যু করা হয়, এটা কি 4 দিনে করা যাচ্ছে নাকি এটা 13 দিন লাগাই দিচ্ছে। সো এই অল আর কাভার্ড ইন দ্য অপারেশনাল অডিট। ওকে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এরপর হচ্ছে অডিট এনভায়রনমেন্ট। হোয়াট ইজ অডিট এনভায়রনমেন্ট? এটা আপনাদের পরীক্ষা আসছে, পাস্ট কোশ্চেন গুলো আমি এখানে এনেছি। অডিট এনভায়রনমেন্ট ইজ এসেনশিয়ালি অ্যান environmental management tool for ensuring the effectiveness of certain activities on the environment against the set criteria or standard. তার মানে হচ্ছে যে আপনি আগের থেকেই একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে যে আপনার ফ্যাক্টরিতে আপনি হচ্ছে একটা ইটিপি আছে, আবার আপনি একটা এয়ার ট্রিটমেন্ট করার কথা, আপনার ফ্যাক্টরিতে কতটুকু ধুলা থাকার কথা, আপনার ফ্যাক্টরিতে আপনার প্রপারলি হচ্ছে যে লোকজনের এখন কোভিড এর সময় তারা ঢোকার সময় তাদেরকে টেম্পারেচার দেখা হচ্ছে কিনা, তারপরে হচ্ছে তাদের হেলথ এন্ড সেফটি ঠিক আছে কিনা, ইভেন আপনার যে ওয়াশরুম গুলোতে প্রপারলি এনভায়রনমেন্ট এমন কোন নোংরা আছে কিনা যেখান থেকে রোগ ছড়াবে, ইভেন আপনি ওয়েস্টেজটা কি নদীতে ফেলে দিচ্ছেন কিনা, অথবা আপনার কতগুলো আপনার হচ্ছে যে কতগুলো আপনার ওয়ার্কার থাকলে কত স্কোয়ার ফিটে কাজ করবে। এমন হতে পারে যে আপনার ওয়ার্কারদের খুব কনজিকিউটিভলি একটা রুমে ওভার পপুলেটেড, সেখানে সাফোকেশন আছে কিনা, আপনার প্রপারলি অক্সিজেন ফ্লো আছে কিনা, লাইটটা ঠিক আছে কিনা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই যে ওভারঅল এনভায়রনমেন্ট। এবং এইটা আপনার হচ্ছে যেটা আগের দিন আমরা বলেছিলাম যে আইএসও কিছু সেটলাইন আছে, লিড বলে, লিড সার্টিফিকেশন মানে হচ্ছে যে এনভায়রনমেন্ট সার্টিফিকেশন, এই স্ট্যান্ডার্ড গুলো আছে। তো এই স্ট্যান্ডার্ড যে সেটআপ আছে যে এই এত স্কোয়ার ফিটের ভিতরে এই কয়েকজন ওয়ার্কার কাজ করবে, হেভি মেশিনারিজ চলছে, সেই হেভি মেশিনারিজ বা হেভি ইলেকট্রিক শক খেতে পারে অথবা হাত পা কেটে যেতে পারে, এমন মেশিনারিজটা প্রপারলি নেটিং করা আছে কিনা, কাভারেজ করা আছে কিনা, এবং সেই জায়গায় ওয়াকওয়েটা জায়গায় সেফটি কিনা, উপরে ওভারহেড অনেক বড় বড় জিনিস চলে, উপরে ক্রেন দিয়ে অনেক হেভি জিনিসপত্র টানা হয়, সো এমন কি আছে কিনা যে যেসব জায়গাতে হেভি ইকুইপমেন্ট উপর থেকে ওভারহেড ক্রেনে টানা হচ্ছে তার নিচে ওয়াকওয়ে নাই, ওয়াকওয়ে এমন জায়গা আছে যেখানে ওয়াকওয়েতে মানে সেফ আছে। সো এই টোটাল এনভায়রনমেন্টটাকে বলে এনভায়রনমেন্ট অডিট। এটা আপনাদের থিওরিতে আসছে, ওইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, আর একটা থিওরি আপনাদের প্রায় আসে, এটা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড, আপনার বলা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। আমি এগুলো একদম সিম্পল বলে দিই, তাহলে এখানে যে কোশ্চেন গুলো আছে আপনি দেখবেন যে মোটামুটি শর্ট নোট গুলো এখান থেকে পেয়ে যাবেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ম্যানেজমেন্ট এবং সিস্টেম অডিটের বাইরে আপনার প্রথম পার্টের যে 50 সেখানেও অনেক সময় দেখেছি এইগুলোকে রিপিট হয়। ইনসাইডার ট্রেডিং আমরা জানি সেটা হচ্ছে ইনসাইড ইনফরমেশন নিয়ে যদি ট্রেডিং করে, দ্যাট ইজ হচ্ছে যে এমন হয় যে আপনি কত পার্সেন্ট আপনার আগের থেকে হচ্ছে যে ডিভিডেন্ড দিবেন, সেটা যদি আগের থেকে জানা হয়, কি পরিমাণ প্রফিট হইতে পারে। সো ইনসাইড ট্রেডিং ইজ দ্য ট্রেডিং অফ এ পাবলিক কোম্পানি স্টক অন আদার সিকিউরিটিজ such as bond or stock based on the material non-public information about the company in various countries. Some kind of trading based on the inside information is illegal. মানে আপনি ভিতরের তথ্য মার্কেটে ছড়াই দিলেন, অথবা আপনি নিজে একজন অ্যাকাউন্টসের লোক, আপনি জানেন যে এই বছর বিজনেস ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, যদি এমন হয় আপনার কাছে শেয়ার ছিল আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনি ইনফরমেশন লিক করে দিলেন যে এবছরের প্রফিট ভালো হবে, তাহলে আরো শেয়ার কিনলো, অথবা এবছরের প্রফিট ভালো হবে না এই বছরের, মানে সেই জিনিসটাও জানলে কিন্তু স্টক প্রাইসটা আগের থেকেই আপনার ইনফরমেশন জেনে ট্রেডিং করাকে বলে ইনসাইড ট্রেডিং। ইনসাইড ট্রেডিং ইজ মানে মোস্ট না অল কান্ট্রিজে মানে হচ্ছে ইলিগাল, বাংলাদেশে ইলিগাল।
রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে, আগে রিস্ক বলছিলাম অডিট রিস্ক, এই অডিট রিস্ককে হেজ করাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য আইডেন্টিফিকেশন, evaluation and prioritization of risks followed by the coordinated and economical application of resources to minimize, monitor and control the probability of impact of unfortunate event to maximize the realization of the opportunities. অর্থাৎ আপনার অর্গানাইজেশনের যত রকম রিস্ক, মানে কি রিস্ক হচ্ছে, ধরেন একটা সিম্পল একটা রিস্কের একটা সিম্পল উদাহরণ দিই, এটা আপনারা আপনাদের পরীক্ষাও লিখতে পারেন। ধরেন আপনি আজকে বৃষ্টি হতে পারে কি পারে না, হ্যাঁ, এখন ধরেন আপনি মনে করলেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 20%, 80% চান্স যে বৃষ্টি হবে না, তাহলে আপনি চিন্তা করলেন সারাদিন আমি বাইরে বিভিন্ন জায়গায় যাব, একটা ছাতা ক্যারি করব, অথবা হচ্ছে যে আমি একটা রেইনকোট ক্যারি করব কি করব না। ধরেন আপনি বললেন যে আজকে দেয়ার ইজ এ চান্স যে মাত্র 5% চান্স আছে যে বৃষ্টি হওয়ার, সো আপনি বেরোয় গেলেন উইদাউট ছাতা এবং রেইনকোট, কিন্তু বৃষ্টি পড়ে গেল। এই যে আপনি আগে যে অ্যাসেস করেছিলেন যেটা হওয়ার সম্ভাবনা কম, সেটার থেকে ব্যত্যয় ঘটলেই বলা হয় হচ্ছে রিস্ক। রিস্ক মানে হচ্ছে ডেভিয়েশন ফ্রম দিস আপনার এক্সপেকটেশন, হ্যাঁ, আপনি যেটা চাচ্ছেন তার থেকে ডেভিয়েশন হওয়াটাকেই রিস্ক বলে। হ্যাঁ, এই জায়গাতেই আমরা সিম্পল এবং রিস্ক এবং রিটার্ন একটা রিলেশনশিপ আছে। যখন আপনি যেমন ধরেন ছাতাটা যদি ধরেন আপনার 5% চান্স আছে, আপনি মনে করলেন তারপরেও বৃষ্টি হতে পারে, তো আপনি যদি ছাতা এবং রেইনকোট নেন তাহলে কিন্তু ইটস এ বদারিং যে সারাদিন আপনার সাথে নিতে হবে। অথবা অনেক সময় দেখা যায় একটা রিলেশনশিপ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যখন র মেটেরিয়াল স্টোর করেন বা আপনি যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল করেন, তখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন লেটস সে আপনার সেলসের লোকজনের ফোরকাস্ট মিলে না, সো আপনি সেলসে বলছেন যে সারা বছর আমি একটা প্রোডাক্টে 1 লাখ ইউনিট সেল করব, সো গত বছর দেখা গেছে সেলস 1 লাখ বলে 90,000 করছে, 1 লাখ বলে 1,20,000 করছে। সো আপনি সিকিউরড হওয়ার জন্য, রিস্কটাকে মিনিমাইজ করার জন্য যখন আপনি 1.5 লাখ পিস রাখলেন, তখন আপনার স্টক আউট হওয়া মানে হচ্ছে যে প্রোডাক্ট শেষ হওয়ার রিস্কটা কমে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ইনভেন্টরি ওভার রাখার কারণে আপনার কিন্তু কস্ট অফ ক্যারিং ইনভেন্টরি খরচ বেড়ে গেছে, মানে আপনি বেশি র মেটেরিয়াল কিনতে হয়েছে, র মেটেরিয়াল কিনে রাখার কারণে কিন্তু আপনার কি হয়েছে, আপনার কিন্তু কস্ট অফ ক্যাপিটাল বেড়ে গেছে। সো রিস্ক মানে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যে আপনি যদি মনে করতেন যে আমি বাফারে স্টক রাখবো না, আমার সেলসের লোকজন যদি 1 লাখ বলছে আমি 1,10,000 রাখবো, যদি কোনো কারণে এর বেশি হয় আমি সেল করবো না। সো দ্যাট ইজ ইউ ক্যালকুলেট দ্য রিস্ক। হ্যাঁ, আবার অনেকেই যেটা করে যে হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগার সম্ভাবনা কতটুকু আছে। এখন আপনার ইন্স্যুরেন্স হচ্ছে কিছু কিছু ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, আর কিছু কিছু ইন্স্যুরেন্স কিন্তু ম্যান্ডেটরি না। সো আপনি যদি হেজ করেন, চিন্তা করেন যে আমি প্রচুর পরিমাণে ফায়ার মানে এক্সটিংগুইশার, তারপরে ফায়ার হাইড্রেন্ট লাগাই দিলাম, পানি ব্যবস্থা রাখলাম, কোন রকম রিস্ক নাই, সো আমি এখানে আসলে আমার র মেটেরিয়ালটা ইন্স্যুরেন্স করব, আমার বিল্ডিং এবং আমি মেশিনাইজ করব না। সো র মেটেরিয়ালটা কেন? বিকজ এলসি করতে গেলে র মেটেরিয়াল অটোমেটিক করতে হয়, এবং আপনি যদি ব্যাংক ফাইন্যান্স থাকে তাহলে আপনার র মেটেরিয়ালের উপর ইন্স্যুরেন্স করতে হয়। সো ওটা আপনি করলেন, কিন্তু ক্যাপিটাল মেশিনারিজে করলেন না। সো এই যে কি করবেন কি করবেন না, এবং তাহলে কিন্তু আপনার রিস্ক আইডেন্টিফাই করে নিলেন যে আমি আমার ইন্স্যুরেন্স খরচ আমার কমে যাচ্ছে, কিন্তু আমি একটা রিস্ক ক্যারি করছি যে ইফ দেয়ার ইজ এ ফায়ার অর এনি বাগলারি অর এনিথিং, তাহলে কিন্তু আমার এটা লস হবে। সো অলওয়েজ হচ্ছে আইডেন্টিফাই করতে হয়, ইভ্যালুয়েশন করতে হয় যে কোন কোন জায়গায় আপনার হচ্ছে প্রবলেম আছে, এবং সেই জায়গায় যদি রিস্কটাকে মিনিমাইজ করেন এবং অপরচুনিটি গুলো ম্যাক্সিমাইজ করেন, তাহলে আপনার ওভারঅল বিজনেসের প্রফিটেবিলিটি বাড়বে, আদারওয়াইজ ইট উইল বি এ চ্যালেঞ্জ। এরপরে হচ্ছে প্রকিউরমেন্ট প্ল্যানিং, এটা আপনাদের কয়েকবার আসছে। প্রকিউরমেন্ট প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড কনসোলিডেটিং রিকোয়ারমেন্ট ফর ডিটারমাইনিং দ্য time frame for their procurement with an aim to having them as and when they are required. একটু আগে আমি বলছিলাম যে আপনার সাপ্লাই চেইন মানে আপনাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট যদি এমন হয় যে ওভার বাফারে স্টক করে, তাহলে হয়তো কখনো স্টক আউট কস্ট হবে না, তার মানে হচ্ছে যে কখনোই প্রোডাক্টগুলো মার্কেটে শর্ট পড়বে না, কিন্তু ওভার স্টকিং এর কারণে অনেক সময় দেখা গেল যে আপনার কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে। সো এটা একবার আসছে বোধহয়, এই জন্য দিয়ে দিয়েছি, কারণ আপনারা তো এরপরে হয়তো এই স্লাইডগুলো তো গত স্লাইডটাও দেইনি, পিডিএফ বানিয়ে আপনাদের ইমেইলে দিয়ে দিব। আচ্ছা, এবার হচ্ছে প্রফেশনাল মিসকন্ডাক্ট। আমরা এইটা আমাদের রিলেটেড জিনিস, যে প্রফেশনাল মিসকন্ডাক্ট হচ্ছে means any practice or behavior that violates the applicable standard governing the individual practice
necessary for the protection of public health, safety and welfare. মানে হচ্ছে যে আপনি এমন আমরা যেমন ধরেন আমাদের যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, আমাদের সেট কোড অফ ইথিক্স আছে। কি সেট অফ কোড অফ ইথিক্স? যে আমরা একটা অর্গানাইজেশন যখন কাজ করবো, সেই অর্গানাইজেশনের তথ্যগুলো আমরা পাবলিকলি মার্কেটে দিব না। আমাদের ইথিক্সে বলা আছে যে আমরা ইনসাইড ট্রেডিং করব না। আমাদের ইথিক্সে বলা আছে যে কোম্পানি সেক্রেটারি অথবা সিএফও হলে লিস্টেড কোম্পানির সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো বাইরে সেল করব না, বাইরে দিয়ে আমরা কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নিব না। মোট কথা হচ্ছে যে প্রফেশনাল ইথিক্সটা যদি 100% মেনটেন করেন তাহলে প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে না, কিন্তু যদি প্রফেশনাল যে নর্মস, গাইডলাইন এবং ইথিক্স আছে সেটা যদি আপনি ভায়োলেট করেন তাহলে প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে। সো প্রফেশনাল মিসকন্ডাক্ট হলে ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল অ্যাজ এ প্রফেশনাল। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা নিশ্চয়ই এফআরসি সম্পর্কে একটু বলি, এটা আপনাদের শর্ট নোট আসতে পারে। সেটি হচ্ছে এফআরএ মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। এটা 2015 সালে একটা আইন। এই আইনে বলা হয়েছে যে মূলত হচ্ছে অডিট প্রফেশনটাকে রেগুলেট করতো, অনলি রেগুলেটর ছিল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্সিয়াল অডিট, কস্ট অডিট করতো ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আর যারা হচ্ছে চার্টার সেক্রেটারি বা সেক্রেটারি অডিট করে সেখানে হচ্ছে যে যদি চার্টার অ্যাকাউন্টেন্টটা করে তাহলে রেগুলেটেড বাই চার্টার অ্যাকাউন্টেন্ট, যদি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এই অডিটটা করে তাহলে রেগুলেটেড বাই তাদের অর্গানাইজেশন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আর চার্টার সেক্রেটারিদের রেগুলেট করে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি। তো এখানে আমি যেটা বলছিলাম যে সরি এটা উল্টা হয়ে গেল। তো এখন আপনি যখন হচ্ছে এফআরএ আসলো তখন বলা হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বলে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তাদের প্রাইমারি রেগুলেটর থাকবে। মানে সিএ দের জন্য আইসিএবি, আইসিএমএ দের জন্য সিএমএ দের জন্য আইসিএমএবি, কিন্তু তাদের উপর একটা সেকেন্ডারি লেভেলে একটা নতুন করে একটা আসছে যেটাকে বলা হচ্ছে যে রেগুলেটর, তারা হচ্ছে এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তৈরি করেছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট অফ এফআরএ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015। তো এখানে কিন্তু এখন এইখানেও তাদেরও কিছু প্রফেশনাল ইথিক্স এবং মিসকন্ডাক্ট কি হবে তারা বলা আছে। তো আগে আপনাদের তথ্যের ক্ষেত্রে বলি যে আগে ছিল যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি হাইড করা হয়, উইন্ডো ড্রেস করা হয়, মিস রিপোর্টিং হয়, তাহলে কিন্তু অর্গানাইজেশনকে ফাইন করার সুযোগ ছিল। বাট নতুন করে এফআরসি, এফআরএ এর ভিতরে কিছু রেগুলেশন আছে। এখন কিন্তু শুধু অর্গানাইজেশনকে জরিমানা না, ওই অর্গানাইজেশন এমডি, বোর্ড, কোম্পানি সেক্রেটারি, সিএফও এদেরকেও কিন্তু জরিমানা এবং জেলও করতে পারবে, সর্বোচ্চ 5 বছর পরে জেলও আছে। সো আলটিমেটলি আগে যেটা ইনস্টিটিউশন মানে অর্গানাইজেশনকে ফাইন করা যেত, এখন অর্গানাইজেশনের সঙ্গে সঙ্গে এই অর্গানাইজেশনের কম্পিটেন্ট অথরিটি এবং এমপ্লয়ি ম্যানেজমেন্ট তাদেরকেও আইনের আওতায় চলে আসছে। তারপরে আমরা বলছি হচ্ছে আপনাকে যেটাকে আমরা বলা হচ্ছে যে হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, এটাও আপনাদের একবার থিওরিতে আসছিল। হেড অফ ইন্টারনাল অডিট আমরা জানি যে ইন্টারনাল অডিট হচ্ছে একটা ফাংশন, এবং অ্যাকর্ডিং টু দ্য কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন সিএফও ইন্টারনাল অডিট এবং সিএফও হেড অফ ইন্টারনাল অডিট এবং কোম্পানি সেক্রেটারি এদের রিক্রুটমেন্ট হবে বোর্ড থেকে, এদের অনারিয়াম ঠিক হবে বোর্ড মিটিং এ, এবং যেসব ক্ষেত্রে তাদের অনারিয়াম ঠিক হবে সেই বোর্ড মিটিং এ, সেই মিটিং এ আপনার তাদেরকে অ্যাবসেন্ট রাখা হবে। যখন সিএফওর ইনক্রিমেন্ট এবং তার পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হবে এবং সিএফও কে বোর্ড মিটিং এ বাইরে থাকতে হবে। যখন সিএস এর কোম্পানি সেক্রেটারি করা হবে তখন তাদের বাইরে রাখতে হবে। আর হেড অফ ইন্টারনাল অডিট কে যখন রাখা হবে তখন বাইরে করতে হবে। হেড অফ ইন্টারনাল অডিট একটা ফাংশন, এটা সিএফও থেকে ডিফারেন্ট হইতে হবে, অডিট ডিফারেন্ট উইং, ফাইন্যান্স ডিফারেন্ট উইং, কোম্পানি সেক্রেটারি ডিফারেন্ট উইং, তিনটা পজিশন ডিফারেন্ট থাকতে হবে। দ্য হেড অফ ইন্টারনাল অডিট ইজ a public service organization plays a critical role in developing the organization's strategic objectives of championing the best practice in governance, objectively assessing the adequacy of governance and management of existing risks, এবং হচ্ছে commenting on the response to, এবং তাদেরকে ম্যানেজমেন্ট কাছে ইন্টারনাল রিপোর্টটা রেগুলার দিতে হয়, পিরিয়ডিক্যালি ম্যানেজমেন্টের কাছে তার রিপোর্ট দিয়ে থাকে। সো ইন্টারনাল অডিটের সম্পর্কে আমরা জানি। অডিট প্রোগ্রাম এটা আপনাদের সবগুলো অডিটের, আপনি ইফ ইট ইজ এ সিস্টেম অডিট, ইফ ইট ইজ এ ইন্টারনাল অডিট, ইফ ইট ইজ এ অপারেশনাল অডিট, ইফ ইট ইজ এ ম্যানেজমেন্ট অডিট, ইফ ইট ইজ এ ফাইন্যান্সিয়াল অডিট, সবগুলো অডিটের একটা অডিট প্রোগ্রাম করতে হয়। অ্যান্ড অডিট প্রোগ্রাম ইজ ডিটেইল রিটেন স্টেটমেন্ট
designed by the auditor, indicating the work to be performed by the audit assistant, specifying the timeline of the completion of the work, instruction and guideline of the audit staff. এবং টোটাল হচ্ছে যে আপনি কোন পিরিয়ডে অডিট করছেন, কত সময় করবেন, হ্যাঁ, কবে অডিট রিপোর্ট দিবেন, কবে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের সাথে ফিডব্যাক দিবেন, ইজ অল আন্ডার দ্য অডিট প্রোগ্রাম। সো অডিট প্রোগ্রাম আপনার থিওরি আসছে, এটুকু পড়লেই হবে, আপনাদের যে মার্কস আসে এর চেয়ে বেশি লেখার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে অপারেশনাল ফ্লো চার্ট, এটা আপনাদের কয়েকবার আসছে। এ প্রসেস ফ্লো চার্ট ইন এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ বিজনেস প্রসেস থ্রু এ ফ্লো চার্ট। আমরা যে এসওপি বলি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের একটা ফ্লো চার্টকে বলা হয় অপারেশনাল ফ্লো চার্ট। ইট ইউজ অ্যাজ এ মিনস অফ গেটিং দ্য টপ ডাউন understanding of how the process work, what step is consisted, and what event change outcome and so on. আপনি একটা অর্গানাইজেশনের কতগুলো প্রসেস আছে, একটা অর্গানাইজেশনের সেই প্রসেস ফ্লোটাকে বলা হয় প্রসেস ফ্লো চার্ট। অর্থাৎ আপনি হচ্ছে যে আপনার যেমন প্রোডাকশনের একটা ফ্লো চার্ট আছে, যে কিভাবে প্রোডাকশন হবে, সেলস এর একটা ফ্লো চার্ট আছে, এইচআর একটা ফ্লো চার্ট আছে, এই সমস্ত অপারেশনাল ফাংশন গুলো ফ্লো চার্টকে এগ্রিগেটলি বলা হয় অপারেশনাল ফ্লো চার্ট। ফরেনসিক অডিট, এটা সম্পর্কে কারোর আইডিয়া আছে? হোয়াট ইজ ফরেনসিক অডিট? কেউ একজন বলবেন? আমি হোয়াট ইজ ফরেনসিক অডিট? স্যার আদাব স্যার, রুদ্র বলছি স্যার। জি জি বলেন প্লিজ। স্যার ফরেনসিক অডিট হচ্ছে ইনভেস্টিগেশনাল অডিট, যেখানে কোনো স্টেট বা ল দ্বারা বা কোনো কোর্টের নির্দেশ অনুসারে যখন কোনো একটা রিপোর্টকে আবার নতুন করে কোনো অডিট করা হয় এবং সেই স্পেসিফিক সাবজেক্টের উপরে, তখন সেটাকে ফরেনসিক অডিট বলা হয় স্যার। অ্যাবসলিউটলি, মানে আমরা, উনি যেটা বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নর্মাল অডিটে কি হয়, আমি যখন অডিটে যাই, আমি তখন একটা প্রথম হচ্ছে যে আমি একটা অডিট প্রোগ্রাম করি, অডিট প্ল্যান করে আমি অডিটের প্রথম দিনে যে কি কি ডকুমেন্ট আমি চেক করব তার একটা লিস্ট আমি ওই অর্গানাইজেশনের, যদি এটা এই ফাইন্যান্সিয়াল অডিট হয় সিএফও কে দেই, যদি সেক্রেটারি অডিট তাই তাহলে কোম্পানি সেক্রেটারিকে দেই, যদি ফ্যাক্টরি রিলেটেড অপারেশনাল অডিট হয় ফ্যাক্টরি হেডকে দেই, যে এই ডকুমেন্টগুলো দেন, এই জিনিসটা আমি চেক করবো। সো ইটস এ নর্মাল প্রসেস। বাট এমন যদি হয় যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এবং ফরেনসিক অডিটে আরো কতগুলো জিনিস করা হয়, সেটা হচ্ছে ফরেনসিক অডিটে হচ্ছে একটু ইনভেস্টিগেশন টাইপ হয়, এবং এখানে দেখা যায় যে অনেক সময় যেটা করা হয় যে আপনাকে আজকে কিছু কোশ্চেন করলো, লেটস সে আজকে আপনাকে কিছু কোশ্চেন করলো, আপনি সেই কোশ্চেন গুলো রেকর্ড করা হলো, আগামীকালকে কোশ্চেন করা হলো, তার পরের দিন একই কোশ্চেন করা হলো, পরে দেখা হয় তার গলার কম্পন এবং অনেক ক্ষেত্রে মানে মিথ্যা বললে ফেসিয়াল এক্সপ্রেশন, এবং আপনাকে আজকে যখন কিছু কোশ্চেন করা হলো, আপনি এটাকে যদি মিথ্যা কথা বলেন, বানায় বলেন, সো আগামী দিনে ঠিক একই জিনিস নাও বলতে পারেন। সো অনেক ক্ষেত্রে ফরেনসিক অডিটের ডিফারেন্ট কিছু টেকনিক আছে টু আইডেন্টিফাই। এখানে বলা হচ্ছে ফরেনসিক অডিট ইজ এক্সামিনেশন এন্ড ইভ্যালুয়েশন অফ এ ফার্মস অর ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল রেকর্ড টু ড্রাইভ এভিডেন্স দ্যাট ক্যান বি ইউজড ইন এ কোড অফ ল লিগাল প্রসিডিওর। So এই জিনিসটা is very important. Forensic audit is a specialization within the field of accounting, and most of large accounting firm have a forensic audit department. Forensic audit কিন্তু নরমাল না, যেটা বলছি, যেমন ধরেন আপনি সিম্পল বলি, আমাদের কিন্তু ডক্টররা যারা আছে, ডক্টর, তাদেরও কিন্তু ফরেনসিক ডক্টর আছে। এটা আপনাদের কোনো আইডিয়া আছে যে হু আর দ্য ফরেনসিক ডক্টর? কেউ জানেন আপনারা? বলেন তো কাদেরকে বলা হয়? হু আর কল্ড দ্য ফরেনসিক ডক্টর? পোস্টমর্টেম রিপোর্ট যারা তৈরি হয়, হ্যাঁ, পোস্টমর্টেম শুধু করে, এবং পোস্টমর্টেমের মোটিভ গুলো বিভিন্ন কিছু চেক করে, তারা 360 ডিগ্রি দেখার চেষ্টা করে এটাকে, রাইট, পোস্টমর্টেম করে, এবং এটা মৃত্যু কেমন হয়েছে, মৃত্যুর সময় তার হচ্ছে কোনো কোথায় আঘাত লেগেছিল, এই জিনিসগুলো আসলে করা হয়। ঠিক আছে, ঠিকই বলেছেন আপনারা, ইজ এ লাইক পোস্টমর্টেম। ইয়েস। সো যখন ডক্টরকে বলা হচ্ছে ফরেনসিক অডিট, ফরেনসিক ডক্টর, তো ফরেনসিক অডিট মানে ওইভাবে বোঝা যাবে যে আসলে তার রুট কজ অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমাদের রুদ্র যে কথাটা বললো, এটা ফ্যান্টাস্টিক। স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। স্যার ফরেনসিক অডিটে একটু যদি স্যার সাপ্লিমেন্ট করার সুযোগ দেন স্যার। প্লিজ প্লিজ। বাংলাদেশ ব্যাংক যে ইনভেস্টিগেশন গুলি করে স্যার, হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে যে আমাদের ব্যাংকগুলিতে বাংলাদেশ ব্যাংক ডিবিআই, যেটা ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং ইন্সপেকশন টিম, নরমালি যে ইন্সপেকশন করে এটাকে তো আমরা ইন্সপেকশন বলি স্যার। স্পেশাল যখন কোনো একটা পার্টিকুলার ইস্যুতে তারা আসে, তখন কি এটাকে ফরেনসিক ইনভেস্টিগেশন বলা যাবে?
তারা যদি ফরেনসিক মতো হয় করতে পারে। যেমন ধরেন আমি একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই ব্যাংকে দেখেছেন যে আপনাদের ব্যাংকগুলোতে যখন প্রথমত তো ব্যাংকে অডিট হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার তারা তাদের লিস্ট অনুযায়ী ব্রাঞ্চ ধরে ধরে তাদের মানে সিগনিফিকেন্ট ক্লায়েন্টগুলো ভিজিট করে, যে ক্লায়েন্টরা প্রপারলি তাদের মানে কি অবস্থা, তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিছে, তারা যে ফ্যাক্টরি সো বাংলাদেশ ব্যাংকের অডিটটা কিন্তু অনেক সময় স্পেশাল অ্যাসাইনমেন্টে আসে এবং এসে শুধু ব্রাঞ্চ না, ব্রাঞ্চের ক্লায়েন্টগুলো অডিট করে। সো এটা ইট ক্যান বি এ ফরেনসিক অডিট। বাংলাদেশ ব্যাংক কিন্তু স্যার অডিট বলে না স্যার, তারা সবসময় বলে ইন্সপেকশন, রাইট। ওনাদের যে অডিট এন্ড ইন্সপেকশন এর ডিপার্টমেন্টই আছে, ওইখান থেকে ইন্সপেকশন আসে, রাইট। সো ইটস ওয়ান কাইন্ড অফ ফরেনসিক অডিট, রাইট। তো ঠিকই আছে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। আমরা ওই যে প্রথমে যে বলছিলাম না যে স্যাম্পলিং কত নিবেন, এই স্যাম্পলিং নেয়ার ক্ষেত্রে কতগুলো ইনফরমেশন আছে, যে আপনার টোটাল টার্নওভার কত, টার্নওভার অ্যাসেট বেস কত, তার উপর ডিপেন্ড করে যে আপনার হচ্ছে যে কত পার্সেন্ট সেলসের বাকিতে যায়, কত পার্সেন্ট অনাদায় থাকে, তার উপরে কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে অডিট স্যাম্পলিং করা হয়। আমি ওই আজকে কমপ্লিট করছি, নেক্সট দিনে আপনাদেরকে যখন এটা দিব তখন ওই অডিট স্যাম্পলিং এর কয়েকটা ফর্মুলা আছে, তো আপনারা যখন অডিট স্যাম্পলিং আসবে তখন ওই ফর্মুলা দিলে ফুল মার্কস পেয়ে যাবেন। আমি ফর্মুলাটা আপনাদের দিয়ে দিব। তো স্ট্যাটিস্টিক্যাল অডিট স্যাম্পলিং ইনভলভস এ স্যাম্পল অ্যাপ্রোচ where the auditor utilize the statistical methods such as random sampling to select item can be verified. তারা অনেকগুলো মেথড ইউজ করে যে আসলে কোন জায়গা দিয়ে করবে। ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন, ফ্যাক্টরি যে আপনি ইনভেন্টরি চেক করবেন, তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে, আপনি তো সবগুলো চেক করতে পারবেন না। আপনি মনে করলেন যে র্যান্ডমলি কোন একটা পার্টিকুলার বস্তা খুললেন, খুলে দেখলেন যে সেখানে কাউন্ট আছে কিনা, অথবা র্যান্ডম একটা প্যাকেট খুলে, এমন তো হইতে পারে যে কার্টুনে সাজানো আছে, ভিতরে 12 পিস করে কোন একটা প্রোডাক্ট থাকার কথা, এখন 10 পিস করে আছে। সো আপনি র্যান্ডম যে কোনো একটা বের করে চেক করা। সো স্যাম্পলিং এর ক্ষেত্রে আসলে অনেকগুলো মেথড ইউজ করা হয়। ফাইন্যান্সিয়াল ডেটা স্যাম্পলিং হয়, আবার হচ্ছে র্যান্ডম ফিজিক্যাল কাউন্টের সময় স্যাম্পলিং করা হয়। সো এই জিনিসটাকে একটা মেথডের মাধ্যমে করা যায়। স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সেই ডেটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। এটুক জানলে হবে, বাট ফর্মুলাটা আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমি ওই যে শুরুতে বললাম না টেস্টিং, এই যে এটাকে বলা হয় টেস্ট অফ কন্ট্রোল আর সাবস্টেন্টিভ টেস্ট। অনেকগুলো টেস্ট আছে। এই সাবস্টেন্টিভ টেস্টটা আগে দেখেন, আমি টেস্ট অফ কন্ট্রোল আগে বলেছিলাম। হ্যাঁ, মানে আপনাদের তো আসলে পরীক্ষার র্যান্ডম যে কোশ্চেন আছে সবগুলো আমি সাজাই করছি, এই জন্য কোনো পরীক্ষা একটু এলোমেলো এমন হয়নি যে সাবজেক্ট সাজাতে পেরেছি। আপনাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন আসছে, ওইখান থেকে সলিউশন দেওয়া আছে। Substantive testing is an audit procedure that examines the financial statement for supporting documents to see if certain error, এখানে কোনো error আছে কিনা। These tests are needed as a evidence to support the assertion of the financial record of an entity are complete, valid and accurate. এই যে আপনি টেস্ট অফ কন্ট্রোল মানে হচ্ছে যে স্যাম্পল দেখলেন ছোট্ট করে, আর সাবস্টেন্টিভ মানে আরেকটু ডিটেইল দেখলেন। এখানে এই টেস্টিংটা বলা হয় সাবস্টেন্টিভ টেস্ট, যেখানে আপনি দেখার চেষ্টা করেন প্রপার ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সামিন করে দেখেন যে এটা কি কমপ্লিট কিনা, ইনকমপ্লিট হলে আপনাকে বলতে হবে ভ্যালিড কিনা এবং অ্যাকুরেট কিনা। এই জিনিসগুলোকে দেখার যে টেস্টটাকে এটা সাবস্টেন্টিভ বলে। অপারেশনাল রিস্ক, আমি রিস্কে আগেও একবার বলছিলাম, তখন আসছিল শুধু রিস্ক, পরে এক পরীক্ষা আসছে অপারেশনাল রিস্ক, এই জন্য আলাদাভাবে এনেছি। অপারেশনাল রিস্ক ইজ দ্য রিস্ক অফ এক্সচেঞ্জ ইন ভ্যালু কস্ট বাই দ্য ফ্যাক্ট অফ অ্যাকচুয়াল লসেস incurred for inadequate or failed internal process, people and system, or from external event including legal risk, আচ্ছা, differ from the expected losses। এমন যদি হয়, ধরেন আপনি অডিট করতে যে দেখলেন যে প্রপারলি ভ্যাট রিটার্ন টাইমলি দেওয়া হয় না, ভ্যাট ভিডিএস কাটা হয় না, টিডিএস কাটা হয় না, আর জেসিতে যে রিপোর্ট অ্যানুয়াল রিপোর্ট করার কথা দেওয়া হচ্ছে না। সো এই অপারেশনাল রিস্ক গুলো কিন্তু অ্যাজ এ অডিটর আপনি আইডেন্টিফাই করতে হবে। এই রিস্ক গুলো আইডেন্টিফাই করে মিটিগেটেড প্ল্যান দিতে হবে, আদারওয়াইজ ইজ কল্ড দ্য মানে তখন কি হবে যে আপনার অর্গানাইজেশন কিন্তু মানে লসের দিকে চলে যেতে পারে, কোনো একটা ক্ষতির জরিমানার সম্মুখীন হইতে পারে। সো এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে অপারেশনাল কি কি রিস্ক আছে। ফ্লো চার্টের একটা পরীক্ষা আসছিল, মানে অ্যাডভান্টেজ অফ ইউজিং ফ্লো চার্ট। এটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন ইজি হয়, ইফেক্টিভ অ্যানালাইসিস এবং প্রপার ডকুমেন্টেশন। এই জিনিসটা আপনারা দেখে নিয়েন, খুব বেশি মানে অ্যাডভান্টেজ। ফ্লো চার্ট একবার পরীক্ষা আসছে, আরেকবার আসছে অ্যাডভান্টেজ অফ ইউজিং ফ্লো চার্ট আসছে, দুইবার। আচ্ছা,
ইন্টারফার্ম অ্যান্ড ইন্টারফার্ম কম্পারিজন, সেটা হচ্ছে যে ফার্ম উড বি কম্পেয়ার ইটস পারফরমেন্স উইথ দ্য ইন্ডাস্ট্রি। ধরেন সিম্পল আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি এমন হয় যে আপনি টয়লেটিজের ব্যবসা করেন, আপনি লেটসে মেঘনা গ্রুপ অফ কোম্পানিজ অডিট করছেন, তো মেঘনা গ্রুপ তুলনা করবে হচ্ছে আকিজের সাথে, আপনি স্কয়ারের সাথে, এইরকম ইন্ডিভিজুয়াল কোম্পানিতে করলে হবে ইন্টারফার্ম। আর ইন্টারফার্ম হচ্ছে মানে সরি নিজের ডিপার্টমেন্টে যখন হবে যে আপনি অপারেশনে নিজের কয়েকটা ফ্যাক্টরি নিজের কোম্পানির সাথে কম্পেয়ার করবেন, আবার ইন্ডাস্ট্রির অন্য অন্য ফার্মের সাথে কম্পেয়ার করবেন, সেটাকে বলা হয় ইন্টারফার্ম অ্যান্ড ইন্ট্রাফার্ম। In performance of different unit belonging to the same farm is to be compared is called the interfarm. আপনি যখন ডিফারেন্ট কোম্পানি হবে তখন হচ্ছে যে ইন্টারফার্ম, আর যখন আপনি ইন্টারফার্ম নিজের ফার্মের হবে তখন ইন্টারফার্ম, আর যখন একই হচ্ছে যে ইন্ডাস্ট্রির অন্য ফার্মের সাথে হবে তখন ইন্টারফার্ম। ইন্টারফার্ম আর ইন্টারফার্ম, ইন্টারফার্ম মানে আপনার ফার্মের ভিতরে বিভিন্ন ইউনিটের কম্পেয়ার, আর এটা হচ্ছে বাইরের আপনার ফার্মের বাইরেও একই ইন্ডাস্ট্রিতে অপারেশন করে এরকম কোম্পানিগুলোর সাথে কম্পেয়ারকে বলা হবে ইন্টারফার্ম কম্পারিজন। সো ফাইন্যান্সিয়াল ডেটা হইতে পারে, আদার ডেটা হইতে পারে, এই কম্পারিজনকে বলা হয়। আপনাদের পরীক্ষা এটা আসছে, অনেক আগের পরীক্ষা এটা আসছে। ডেলিগেশন অফ অথরিটি খুব সিম্পল, যে আপনার দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট অডিটের ক্ষেত্রে, অথরিটি এন্ড ডেলিগেশন। আপনি যখন অথরিটি ডেলিগেশন এবং হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ডেলিগেশন অফ অথরিটি মিনস ডিভিশন অফ অথরিটি এন্ড পাওয়ার্স ডাউনওয়ার্ড টু দ্য, যেমন ধরেন আমি সিম্পল কথা বলি কেমন ডেলিগেশন অফ অথরিটি। অনেক কোম্পানি আছে যে ওনাররা চেয়ারম্যান এমডি নিজে চেক সাইন করে, অনেক অর্গানাইজেশন যে ওনার এমডি চেক সাইন করে না, তারা হচ্ছে সিএফও কে একটা লিমিট আছে, দেখা গেল বললো যে দুইজন ম্যানেজার জয়েন্ট সিগনেচারে আপনার 1 লাখ পর্যন্ত ট্রানজাকশন করতে পারে। তারপর হচ্ছে জিএম লেভেলে মনে করেন 2 লাখ, সিএফও লেভেলে হচ্ছে 5 লাখ, সিএফও এবং এমডি লেভেলে 10 লাখ। এই যে ডিফারেন্ট লেভেল অফ অথরিটি, এটাকে বলে ডেলিগেশন অফ অথরিটি, কারণ এত চেক সাইন করা আসলে ওনাদের পক্ষে সম্ভব না। অনেক ক্ষেত্রে পাওয়ারের অথরিটি, ভাউচার অ্যাপ্রুভাল, তারপর হচ্ছে যে চেক অথরিটি, তারপর হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টেশন অ্যাপ্রুভাল, এই জায়গাগুলো আসলে অথরিটি। ইভেন আপনি হচ্ছে যে আরো অথরিটি দেওয়া হয়, যেমন ধরেন হচ্ছে ব্যাংকিং অপারেশন, এলসি অপারেশন, তারপরে হচ্ছে যে অন বিহাফ অফ অর্গানাইজেশন বিভিন্ন লিটিগেশনে কে যাবে। সো ডেলিগেশন অফ অথরিটি মিনস ডিভিশন অফ দ্য অথরিটি অ্যান্ড পাওয়ার downwards to subordinate. Delegation of authority and entrusting someone else to part of your job. Delegation of authority can be defined as a subdivision and sub allocation of power to the subordinate in order to achieve effective result. আমি যেভাবে বললাম ওভাবেই আছে আর কি। সো আপনারা ডেলিগেশন অফ অথরিটি পরীক্ষা আসলে আপনারা পারবেন। ইন্টারফার্ম কোম্পানিজ উল্টা হলো বোধহয়। আচ্ছা, তারপর হচ্ছে এমআইএস, এটা আপনাদের কয়েকবার আসছে। MIS is the examination of control within the information technology. হ্যাঁ, so the evaluation of obtain evidence. MIS অনেক রকম হইতে পারে, অ্যাকাউন্টিং MIS হইতে পারে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অপারেশনাল MIS হইতে পারে। So the evaluation of obtain evidence determining the information system are safeguarding asset, maintaining data integrity and operational effectivity to achieve the organization goal or objective. So MIS মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা আসলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হতে পারে অপারেশনে, ফাইন্যান্সে, এবং ওভারঅল একটা থাকতে পারে যে আপনি ড্যাশবোর্ড যেটাকে বলেন। ড্যাশবোর্ড হচ্ছে এমডি এবং সিও ড্যাশবোর্ড থাকে, বিভিন্ন ড্যাশবোর্ড থাকে, এর মাধ্যমে এই এমআইএস রিপোর্ট দেখা যায়। ফ্লোচার্ট অলরেডি আগে একবার আসছে, এই জন্য আবারও আসছে। প্রায়োরিটি অডিট, proprietary audit. Proprietary audit has been described an audit of the action and decision of the executives. The focus of such audit is the financial discipline, authority structure, efficiency, rules and regulation, and the protection of the public interest. The proprietary audit আমরা দেখলাম। এরপর হচ্ছে efficiency audit, management। আচ্ছা, efficiency আর effectiveness and efficiency, এই দুইটার কোনো ডিফারেন্স আছে কেউ বলতে পারবেন? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি? প্লিজ কেউ একজন বলবেন। এফিসিয়েন্সি যদি স্যার বলি আমরা, স্যার যেমন আমরা ম্যানেজমেন্ট বা পারফরমেন্স যে এই জায়গাটা বলি, ওই পারফরমেন্সটা ক্যালকুলেট করার জন্য যে তাকে টেস্ট করা হয়, এফিসিয়েন্সি টেস্ট করা হয়, সেটাকে আমরা এফিসিয়েন্সি বলতে পারি স্যার। আর ইফেক্টিভনেস হলো কোনো একটা কাজ কতটা ইফেক্টিভলি করা যায়, কত ভাবে ইফেক্টিভলি করা যায় এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, সেটা স্যার।
না, আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে যে আসলে আপনার একটা ধরেন একটা লোকের আপনি স্কিল বাড়ানোর ট্রেনিং দিলেন, হ্যাঁ, তাকে ইফিসিয়েন্ট করলেন, এখন সে কাজও ভালো করে, কিন্তু কোশ্চেন হচ্ছে যেমন ধরেন আমরা বিভিন্ন অর্গানাইজেশনে আমরা দেখি সেটা হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ইফিসিয়েন্ট লোকদের নিয়োগ করি, কিন্তু ওই ইফিসিয়েন্ট লোক ইফেক্টিভ হইতে গেলে আসলে তার প্রপারলি কাজটা করছে কিনা। সে ইজ এ ভেরি ইফিসিয়েন্ট লোক, খুবই ভালো অফিস টাইমে আসতেছে, কিন্তু সে ইফেক্টিভলি কাজটা করছে কিনা। কারণ সকাল 9টায় এসে প্রতিদিনই সে সকাল 9টা আসছে এবং অফিস আওয়ারের দেরি করছে না, আবার অফিস আওয়ার শেষ হওয়ার পরে সে যাচ্ছে। হি ইজ ভেরি ইফিসিয়েন্ট, বাট কোশ্চেন হচ্ছে তার কাজটা ইফেক্টিভ হবে যতক্ষণ পর্যন্ত এফেক্টিভ হবে যতক্ষণ সে তার পটেনশিয়ালিটির ফুল রিফ্লেকশন হবে। সো efficiency audit is the audit which ensure that every rupee investigate yield optimized result. The principal effective objective of efficiency audit is to ensure the resources flow into the most remunerated channels. এবং আমরা মানে মোট কথা হচ্ছে যে আমার যে রিসোর্স গুলো আছে এগুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, দিস ইজ কল ইফিসিয়েন্সি। যদি ইফিসিয়েন্সি এমন হয় যে আমার যেমন ধরেন আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ প্রায়শই আমরা দেখি যে ইফিসিয়েন্সি আমরা চেক করি, ইফিসিয়েন্সি অডিট করি, মানে হচ্ছে যে রিসোর্স গুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, আনইউটিলাইজ থাকছে কিনা। আপনি দুইটা ল্যান্ড কিনে রাখছেন, সেই ল্যান্ড গুলো হচ্ছে যে ইউজ হচ্ছে না, আপনার টাকা আটকে আছে, অথবা আপনার র মেটেরিয়াল ওভার কেনা আছে, স্লো মুভিং প্রোডাক্ট হয়ে গেছে, আপনি প্রপারলি সেল করতে পারেনি, ফলে আপনার প্রোডাক্ট গুলো আপনার স্লো মুভিং হয়ে গেছে। সো ইফ ইট ইজ এ স্লো মুভিং প্রোডাক্ট এবং সেখানে আপনি ইফিসিয়েন্সির ঘাটতি আছে। আর ইফেক্টিভনেস তো আমি বললামই যে এফিসিয়েন্ট হইলেন কিন্তু আপনি প্রপারলি ইফেক্টিভ হইতে পারলেন না, এটাও ঠিক না। মানে ইফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে ইফেক্টিভ হইতে হবে। সো এখানে ইফিসিয়েন্সি অডিট ইজ ইম্পর্টেন্ট। Internal check is a part of internal audit process. The check on day-to-day transaction which operate continuously is a part of routine system where the work of one person is proved independently or complementary to the work of another. The objective of prevention or early detection error or frauds. যেটা হয় আমরা একটা ইন্টারনাল চেকটা কিরকম করি, যেমন সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের যে পেটি ক্যাশে যিনি ডিল করে, যে ক্যাশ ডিল করে, সে কিন্তু এন্ট্রি দিবে না, সে ক্যাশ ডিল করবে, এন্ট্রি দিবে আরেকজন। এই সেগ্রিগেশন অফ যে ডিউটি এবং সেগ্রিগেশন একজনের কাজকে আরেকজন যে চেক করতেছে ইন্টারনাল চেক বলে। ধরেন লেটস সে আপনি চেকের সিগনেটরি, কিন্তু আপনাকে হয়তো ভাউচার অ্যাপ্রুভাল অথরিটি আরেকজনের কাছে আছে, চেক সিগনেটরি আরেকজনের কাছে। সো এমন না যে আপনি নিজেই হচ্ছে ভাউচার অ্যাপ্রুভ করে নিজেই চেক সাইন করলেন। সো এই যে ইন্টারনাল কন্ট্রোলের সিস্টেম মেকানিজম চেক করা বলা হয় ইন্টারনাল চেক। একজনেরটা একজন রিভিউ করবে। চেক আর অডিটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি স্যার? ইন্টারনাল চেক ইজ এ পার্ট অফ ইন্টারনাল অডিট। হ্যাঁ, ইন্টারনাল অডিটের ভিতরে আবার অনেক ধরনের হয় না, যেমন ধরেন আমি শুরুতে বলছিলাম পোস্ট এবং প্রি অডিট। যেমন ধরেন কিছু কিছু অডিট হয় ইনভেস্টিগেশন, হ্যাঁ, যেমন ধরেন ইনভেস্টিগেশন কিরকম, যে একটা ফ্রড হয়েছে আপনি টোটাল ডিগ ডাউন করলেন। আর ইন্টারনাল চেক মানে হচ্ছে যে আপনি দিন শেষে কত টাকা ডিলিং হয়েছে প্রপারলি একটা ডিনোমিনেশন করে কত টাকা ট্রানজেকশন করলেন, তারপরে সেই কতগুলো টাকার নোট আছে, এই জিনিসগুলো দিন শেষে যে ক্যাশ ডিলিং করছে উনি চেক কন্ট্রোল করলো, ইমিডিয়েট সুপারভাইজার এসে চেক করে বললো ঠিক আছে, এটা হল ইন্টারনাল চেক। এবং আপনি ট্যাগ করতে পারেন দিন শেষে আপনার প্রচুর ট্রানজেকশন হয়, দিন শেষে ইন্টারনাল অডিটের একজন এসে চেক করে সারা দিনের রিসিভ এবং পেমেন্ট চেক করে ব্যালেন্সটা মিলিয়ে দিয়ে যাবে, এটা হল ইন্টারনাল চেক। আর ইন্টারনাল অডিট হচ্ছে টোটাল প্রসেস, তার আন্ডার ইন্টারনাল চেক ইজ এ পার্ট। বুঝা গেছে এখন? স্যার এই জায়গাটা আমি একটু যদি সাপ্লিমেন্ট করতে চাই স্যার, প্লিজ। যেমন আমরা স্যার ব্যাংকে ভাউচারের ক্ষেত্রে সবসময় ডুয়াল চেক সিস্টেম আছে স্যার। ডুয়াল চেক কি, জাস্ট একজন মেক করবে, একজন চেক করবে। যে মেক করবে সে হয়তো 6 কে 9 মনে করতেছে, কারণ তার তো অনেকগুলো কাজ মেক করতে হচ্ছে, তো 6 কে 9ই মনে করতেছে সে। তো 6 লাখের জায়গায় সে 9 লাখ কিন্তু পেমেন্ট দিয়ে দিচ্ছে। চেক দিচ্ছে 6 লাখের, কিন্তু পেমেন্ট দিয়ে দিচ্ছে 9 লাখের। বেলা শেষে যখন তার ভাউচারটা যখন অথরাইজ করছে আরেকজন, যে একটা ডুয়াল চেক সিস্টেম আমরা বলি, তো সে কিন্তু ঠিকই দেখছে যে এটা 6 লাখ আসলে 9 লাখ পেমেন্ট হয়ে গেছে। তখন কিন্তু তাকে আবার কাস্টমারকে
বলা হয় যে ভাই এটা তোমার 9 লাখ পেমেন্ট হয়ে গেছে, তুমি বাড়তি 3 লাখ টাকা ফেরত দিয়ে যাও। রাইট 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 এক্স্যাক্টলি। সো এই যে একজনের কাজকে আরেকজন রিভিউ করে দেয়, এটাই হচ্ছে ইন্টারনাল চেক। উনি যেমন বললেন যে যিনি পেমেন্ট করতেছেন এটা কম্পেনসেটিং এরর বলে। আচ্ছা, এই টার্মটা আপনার আসেনি, এগুলো আসতে পারে, তো এই জন্য কম্পেনসেটিং এরর মানে এরকম, ধরেন আপনি দিন শেষে মিলে গেছে, কিন্তু এক জায়গায় পেমেন্ট করা ছিল 12,000 টাকা, আর এক জায়গায় করা ছিল হচ্ছে আপনার 22,000 টাকা। তো 22,000 জায়গায় 12,000, 12,000 জায়গায় 22,000, এই যে ভুল করলেন এটা কম্পেনসেটিং এরর বলে। হ্যাঁ, সো এই জায়গাগুলো দুটোই ইন্ডিভিজুয়াল এরর, বাট অ্যাকুমুলেটেডলি মিলে গেছে, অ্যাগ্রিগেটলি মিলে গেছে, বাট দুইটা আলাদা চেক করতে হয় আর কি। সো এই প্রসেসগুলো আমাদেরকে দেখতে হয়। এবং ইন্টারনাল চেক মানে হচ্ছে যে এটা একজনের কাজ আরেকজন রিভিউ করা। হ্যাঁ, সো এই থিওরিগুলো আই হোপ যে দেখা যাবে যে আপনারা মোটামুটি থিওরি আর অত না পড়লেও চলবে, এই জিনিসগুলো দেখে গেলে অনেকটা কাজ হবে, কারণ ঘুরে ফিরে এইগুলো আসছে, আমি কত কয়েক পরীক্ষা দেখছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আসছে আপনাদের পরীক্ষায় 2-3 বার আসছে, ইনফরমেশন সিস্টেম অডিট। হ্যাঁ, এই সিস্টেম অডিটের পার্ট, বাট এটা ঠিক আসছে। ইনফরমেশন সিস্টেম অডিট এইমস টু এস্টাবলিশ whether the information system are safeguarding corporate asset, maintaining the integrity of store and communicated data, supporting corporate objective effectively, and হচ্ছে operating efficiency. Effectivity আর efficiency, this is a separate term, একটু আগেই বললাম। সো এই ইনফরমেশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দেখতে হয় আসলে আরেকটা জিনিস হচ্ছে আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে সিস্টেম অডিটে আপনাদের যে জিনিসটা চেক করতে হয় সেটা হচ্ছে যে সিস্টেমের ভিতরে এটাকে বলে এনক্রিপশন। মানে এমন হয় যে আমরা যদি যে কিছু ডেটা, যেমন ধরেন এখনকার ওই যে আমি দেখবেন যে অনেকগুলো বিষয় নিয়ে ইদানিং পড়ালেখা করেছি, কিছু ভিডিও শেয়ার করেছি, এলসি এখন ব্লক চেইনে হচ্ছে। তারপরে ক্রিপ্টোকারেন্সিজ নামে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে অথবা প্রচুর পরিমাণে ক্রেডিট কার্ড দেখবেন আমরা যখন করি, যেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডে পেমেন্ট করি, দেখবেন যে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটা আপনাকে বলা হয় যে আপনি রিপিটেড করেন না, পরপর সিরিয়াল করেন না, কারণ ট্রায়াল এন্ড এরর বেসিসে চেক করলে কিন্তু আপনার যদি আপনি 1 2 3 4 করেন অথবা 777 এরকম করেন, তাহলে কিন্তু ইজিলি বের করা যায়। এবং এই যে আপনি যে এই ডেটাটা আপনি ইনপুট করেন, এটা কিন্তু এনক্রিপ্টেড থাকে, তার মানে যিনি ওই পাশ থেকে এটা পেমেন্ট প্রসেস রিসিভ করছেন উনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখতে পারেন না। ওই যে দেখবেন না ডট ডট ডট, আপনি দেখবেন যে এখন পাসওয়ার্ড দেন, তখন কিন্তু দেখবেন যে ওই একটা পাশে চোখ থাকে, আপনি ক্লিক করলে আপনি চাইলে নিজের পাসওয়ার্ড নিজে দেখতে পারেন। সো আগে যে স্টার দেয়া থাকে, ইট ইজ কল্ড এনক্রিপ্টেড। সো ডেটা সিকিউরিটির জন্য কিন্তু এই আপনার ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ডটা শুড বি এনক্রিপ্টেড। এটা আপনার সিস্টেম অডিটে হয়তো আপনাদের সামনে আসবে, জাস্ট প্রসঙ্গ বলে রাখলাম যেহেতু সিস্টেম অডিটের কথা আসছে। ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল রিস্ক ইজ এটা আপনাদের পরীক্ষা আসছে। Financial risk is the possibility of losing money on the investment or business venture. Financial risk is a type of danger that can be result in the loss of capital of interested parties. আপনার সময় ফাইন্যান্সিয়াল লুজার হওয়ার রিস্কটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিস্ক, এবং সেই অ্যানালাইসিসটা কি বলা হয় ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালাইসিস। স্ট্যান্ডার্ড অডিট আমি আগে বললাম, যেটা গভর্নমেন্ট এবং মানে আইন বলে যেটা করতেই হয়। যেমন আপনার একটা অডিটেড স্টেটমেন্ট ছাড়া এনবিআর আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করবে না, আপনার আরজিএসসি আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করবে না আনলেস আদারওয়াইজ ইট ইজ অডিটেড বাই এ স্ট্যাটুটরি অডিট ফার্ম। সো দিস ইজ কল্ড স্ট্যাটুটরি অডিট। এটা পরীক্ষা আসছে। তারপর ইন্টারনাল কন্ট্রোল কোশ্চেনারিজ, একটু শুরুতে বলছিলাম টেস্ট অফ কন্ট্রোল বলে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল কন্ট্রোল ঠিক আছে কিনা এটা একটা কোশ্চেনারিজ করেও চেক করা যায়। এটাকে বলা হয় ইন্টারনাল অডিট, ইন্টারনাল কন্ট্রোল কোশ্চেনারিজ। An internal control questionnaire is a document which an auditor provides to employee of a company before performing an audit. The questionnaire is useful to determine which area of audit should be focused. আপনি যখন দেখবেন যে একটা কোশ্চেনারিজ দিয়ে দিবেন, আপনি র্যান্ডম বেসিসে বিভিন্ন জিনিসটাকে চেক করার জন্য একটা কোশ্চেনারিজ সেট করবেন, সেখান থেকে আপনি এরিয়া অফ কনসার্ন বের করবেন, যেসব এরিয়াকে বেশি ফোকাস করতে হবে আর কোন এরিয়াকে কম ফোকাস করতে হবে। এই ওভারঅল যে ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেস করার যে কোশ্চেনারিজ, এটাকে বলে ইন্টারনাল কন্ট্রোল কোশ্চেনারিজ। স্পেশাল অডিট, ওই যে একটু আগে আমাদের ব্যাংকের কামাল সাহেব বলছিলেন যে ব্যাংকগুলো কিন্তু ইনভেস্টিগেশন করে, ইন্সপেকশন করে। তো অনেক সময় স্পেশাল অডিট ইজ এ
tightly defined audit that only looks for a specific area of organization activities. Let's say, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি একটা অর্গানাইজেশনে জানি, সেই অর্গানাইজেশন ওনাররা কোন একটা সময় লেটস সে 2 কোটি টাকা জমা দিয়েছিল। তো পরবর্তীকালে যেটা হয়েছে, কোশ্চেন আসছে সেই 2 কোটি টাকা পরবর্তীকালে ওই বোর্ড অফ ডিরেক্টর ফেরত দিয়ে নিছে। এখন ফেরত নিয়েছে এটা বলছে অ্যাকাউন্টস এর লোক, কিন্তু উনি বলছে যে আমি টাকাটা নেই। সো পরবর্তীকালে এটা নিয়ে ডিসপিউট হয়েছে যে, মানে আমি লেটস সে উদাহরণ দিই, XYZ কোম্পানির একজন ডিরেক্টর বললো যে আমার কাছে সারপ্লাস টাকা আছে, আমি এটাকে অর্গানাইজেশনকে 2 কোটি টাকা লোন দিলাম, অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড আমি এটা নিব এবং ফেরত নিব, এবং এই টাকাটা যে রাখছি তাতে হচ্ছে ব্যাংক রেটে আমাকে প্রফিটটা দিলেই চলবে। সো নিজের অর্গানাইজেশনে আপনি বোর্ড অফ ডিরেক্টর টাকা কিন্তু দিতে পারে অ্যাজ এ লোন। এখন কোশ্চেন হচ্ছে, পরবর্তীকালে 2 বছর ধরে উনি টাকাটা চায় নাই, প্রয়োজন হয়নি, পরবর্তীকালে উনি চাচ্ছেন, চাওয়ার পরে এসে বলতেছে স্যার আপনার টাকাটা নিয়ে গেছেন। সো এই যে নিয়ে গেছেন, কিন্তু যিনি টাকা নিয়েছেন উনি মনেও করতে পারছেন না, আর যিনি টাকা দিচ্ছেন ওটার প্রপার রেকর্ড নাই। সো এরকম একটা কেসে আমি একদম প্র্যাকটিক্যাল বললাম, তখন আমরা ইন্টারনাল অডিট টিমকে বললাম যে এই 2 বছরের ইচ অ্যান্ড এভরি, যেহেতু একটু সন্দেহ আসছে যে আসলে টাকাটা কি হয়েছে, আমরা এই 2 বছরের টোটাল ব্যাংক পেমেন্ট, যেহেতু উনি বলছে আমি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিয়েছি এবং অ্যাকাউন্ট পে চেকে ফেরত দেওয়ার কথা, সো এই টোটাল ব্যাংকিং ট্রানজেকশন যতগুলো ব্যাংক আছে, লেটস সে ওই কোম্পানির 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই 2 বছরের টোটাল ব্যাংকিং ট্রানজেকশনটা চেক করাকে বলা হচ্ছে স্পেশাল অডিট, কোন একটা স্পেশাল পারপাস। This type of audit may be initiated by a government agency but could be authorized by an entity or even internally. অনেক সময় বাইরে থেকে হইতে পারে, ইন্টারনালি হইতে পারে স্পেশাল অডিট অথবা স্পেশাল ইনভেস্টিগেশন। সিস্টেম অডিট, ওই যেটা বলছিলাম যে সিস্টেম অডিট হচ্ছে যে আসলে মূলত টেস্ট অফ সিস্টেমকে দেখা। সিস্টেম অডিট ইজ ডিফাইন্ড as a system audit, systematic and independent examination of determine whether the activities and related result comply with the planned arrangement and whether their arrangements are implemented effectively and are suited to achieve objective. আপনি একটা লেটস সে আপনার অর্গানাইজেশনে আপনি আগে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতেন, লেটস সে ট্যালি, এখন আপনি বলছেন ওরাকলে যাব অথবা SAP তে যাব কিনা। সো তখন আপনাকে দেখতে হবে একটা সিস্টেমে যে আপনার যে টার্নওভার, আপনার যে ম্যান পাওয়ার এফিসিয়েন্সি, এখানে কি আপনি ট্যালি দিয়ে যেমন মোটামুটি চলছে, রিপোর্টিং হয়তো ভালো হচ্ছে না কিন্তু মোটামুটি চলছে, কিন্তু এই যে আপনি SAP তে যাবেন কি যাবেন না, দ্যাট অ্যাসেসমেন্ট শুড বি সিস্টেম অডিট, যে আসলে প্রসেসটা আপনাকে সাপোর্ট করবে কিনা। এই অডিটটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা এক্সামিনেশন করলে এর থেকে জানা যায় যে আসলে আপনার এই প্রসেসটা ইমপ্লিমেন্টেড করার পরে ইফেক্টিভ রেজাল্ট আসছে কিনা এবং আমার অবজেক্টিভ অ্যাচিভ হচ্ছে কিনা, এই সিস্টেমটা দেখাটাই বলে সিস্টেম অডিট। টিমিং এন্ড লিডিং, এটা কিন্তু অডিটে একটা জনপ্রিয় টার্ম, আমি মানে বুঝাই দিই। যেমন ধরেন লেটস সে আপনার হচ্ছে যে একটা অর্গানাইজেশনের সেলস থেকে টাকা আসে, এখন আজকে টাকা আসছে এর কাছ থেকে আমি টাকাটা নিয়ে গেলাম, কালকে বির কাছ থেকে টাকা আসছে, আমি ওই টাকাটা এর ঘরে দেখালাম, পরের দিন সির কাছে টাকা আসছে, সির টাকা বির ঘরে দেখালাম। এই কন্টিনিউয়াসলি আপনার একজনের টাকা একজনের জমা করতে 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 অলওয়েজ মানে কোনো একটা ফর্মে টাকাকে আপনার হচ্ছে যে রাখাকে টিমিং এন্ড লিডিং বলে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা বড় গ্রুপ অফ কোম্পানিজ, তাদের হচ্ছে একটা খুবই সফিস্টিকেটেড একটা ফ্রড হয়েছে। ফ্রডটা এরকম যে কোম্পানির নাম XYZ কোম্পানি লিমিটেডের একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে উইথ দ্য এমপ্লয়ি, যত ডিস্ট্রিবিউটরের চেকের টাকা আসে ওই অ্যাকাউন্টে ফেলে রাখে, ওখান থেকে পরবর্তীকালে কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এত বেশি ট্রানজেকশন যে প্রতিদিনই টাকা আসছে প্রতিদিন, এবং দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্টের একটা টাকা কিন্তু কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে। হ্যাঁ, লাইক যে আপনার একটা চৌবাচ্চার ভিতরে দেখবেন যে চৌবাচ্চার মাঝামাঝি জায়গায় একটা পাইপ দেওয়া আছে, তো পানি যখন প্রথম ওই চৌবাচ্চা ধরেন ট্যাপ লাগানো আছে এরকম, সো ট্যাপের যেখান থেকে পানি পড়বে নিচের পানিটা কখনোই কিন্তু আপনি পাবেন না, সো ওটুকু ভরার পর উপরের পানিটা যাবে। সো টিমিং এন্ড লিডিং এমন একটা জিনিস যে কন্টিনিউয়াস প্রসেসে আপনি কিছু বেনিফিট পাচ্ছেন। টিমিং এন্ড লিডিং ইজ এ বুককিপিং ফ্রড অ্যাজ নোন অ্যাজ দ্য শর্ট ব্যাংকিং, ডিলেড অ্যাকাউন্টিং, ওই যে বললাম যে অ্যাকাউন্টে ঢুকায় রাখতেছে।
It involves the collection of the customer's payment, another customer's account to make the books balance. Often is hide a shortfall or theft. এই জিনিসটা বুঝতে পারছেন যে টিমিং এন্ড লিডিংটা কি? লিডিং, টিমিং, হোয়াট ইজ দ্য টিমিং এন্ড লিডিং? জি স্যার। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। না একজনেরটা একজনে দেখায় কন্টিনিউয়াসলি আপনি চালাকি করছেন। সেগ্রিগেশন অফ ডিউটি অলরেডি আমরা বলেছি, আমি আগে বলেছি যে প্রপারলি আলাদা করতে হবে, যে টাকা দিবে সে টাকা গুনবে না, আর যে টাকা মিলাবে আরেকজন করে যাবে, অথবা যে চেক সাইন করার আগে মুড়িতে আরেকজনের, চেকের মুড়িতে আরেকজনের সিগনেচার রাখতে হবে যে প্রপারলি রেকর্ড আছে কিনা, অথবা চেক বুকের রেজিস্টারে আরেকজন, চেক ইস্যু করার আগে চেক রেজিস্টারে আরেকজন লিখবে। সেই ডিফারেন্ট রেসপন্সিবিলিটি দিয়ে, যেমন ওই যে ব্যাংকের কামাল সাহেব বললো যে ওনাদের একটা আরেকজন টিমকে, দুইটা টিমকে রাখা হয়, যে একজন চেক করে বলে, এটাকে বলে সেগ্রিগেশন অফ ডিউটি। রিলেটেড জব ডেসক্রিপশনটা কি সেগ্রিগেশন অফ ডিউটিজ এর মধ্যে তো পড়ে যাবে, তাই না স্যার? সেগ্রিগেশন অফ ডিউটি মানে হচ্ছে যে আপনার যিনি হয়তো ব্যাংক পেমেন্ট করবে, ও হয়তো ক্যাশ পেমেন্ট করবে না, আর যে ক্যাশ পেমেন্ট করবে এন্ট্রি দিবে আরেকজন, ব্যাংক পেমেন্ট করবে চেক লিখবে একজন, চেকের এন্ট্রি দিবে আরেকজন। সো এই ডিফারেন্ট সেগ্রিগেট করা। অথবা আরেকটা সিম্পল উদাহরণ দিই, আপনি অ্যাকাউন্টিং এন্ট্রি দিচ্ছেন, মনে করেন আপনি জার্নাল দিলেন, কিন্তু আপনি এন্ট্রি দিলেন কিন্তু অ্যাপ্রুভ করবে আপনার ম্যানেজার, হ্যাঁ। সো এই যে ডিফারেন্ট, আপনি অ্যাকাউন্ট ভুল করছেন কিনা আরেকজন দেখে কনফার্ম করে করছে, সেটাকে বলে সেগ্রিগেশন অফ ডিউটি। সেগ্রিগেশন ডিউটি এটা কি স্যার জব ডেসক্রিপশন দিয়ে আমরা ডিফাইন করতে পারি স্যার? হ্যাঁ, জব ডেসক্রিপশন দিয়ে ডিফাইন করে, জব জেডিতেই বলা থাকে। সেগ্রিগেশন অফ ডিউটি ইজ দ্য কনসেপ্ট অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান পারসন রিকর্ড টু কমপ্লিট এ টাস্ক, মানে ভাগ ভাগ করে দিলেন। দ্য কনসেপ্ট ইজ অ্যাড্রেসড ইন টেকনিক্যাল সিস্টেম অ্যান্ড ইন ইনফরমেশন টেকনোলজি ইকুইভ্যালেন্ট অ্যান্ড জেনারেলি অ্যাড্রেস। আপনি দেখবেন যে এখন কিন্তু সফটওয়্যার গুলোতে, হ্যাঁ, আপনার কোর ব্যাংকিং যে সফটওয়্যার আছে আপনাদের ব্যাংকে বা আমাদের যে সফটওয়্যার আছে, এইটার অ্যাকাউন্টিং এন্ট্রি যে দিচ্ছে তার অ্যাপ্রুভাল থাকে না। ইভেন যদি কোনো ভুল করে ওইটাকে কারেকশন এন্ট্রি দেওয়ার কিন্তু অথরিটি ওই যে ভুল করছে তার নাই, সে তার সুপারভাইজারকে বলতে হবে, সুপারভাইজার দেখে চেক করবে আর অ্যাপ্রুভ করবে হয়তো লাইন ম্যানেজার। সো এই ডিফারেন্ট কাজকে ভাগ করে দেওয়াকে বলে সেগ্রিগেশন অফ ডিউটি। রিলেটেড পার্টি ট্রানজেকশন, রিলেটেড পার্টি ট্রানজেকশন আমি আপনাদেরকে আগের দিনে বলেছিলাম বা এখনো বলি। লেটস সে একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের হচ্ছে শ্যালক, মনে করেন চেয়ারম্যানের শ্যালকের থেকে আপনি প্রোডাক্ট কিনছেন, বা আপনি এমডির চাস্তো ভাইয়ের কাছ থেকে আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেন, মনে করেন যে ভাইস চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাইয়ের থেকে কোনো কাছে কিছু জিনিস সেল করছেন, এই যে, অথবা আপনার কোম্পানির সিএফওর আর একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম আছে, সেই ফার্ম থেকে আপনি অ্যাডভার্টাইজিং সার্ভিস দিচ্ছেন। এই যে অর্গানাইজেশনের যারা পাওয়ারফুল, সিগনিফিকেন্ট পাওয়ার হোল্ড করে, তাদের কোনো রিলেটিভ বা তাদের কোনো ইয়ের সাথে যে ট্রানজেকশন গুলো, এগুলো রিলেটেড পার্টি ট্রানজেকশন বলে। এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে 24 বলা আছে যে রিলেটেড পার্টি ডিসক্লোজ করতে হয়। A related party transaction is a transaction that take place between two parties and hold a pre-existing connection. ওই যে বললাম না, এটা কানেকশন আছে, সো এটা আপনারা বুঝে ফেলছেন। It is a transfer of resources, services, or obligation between a reporting entity and related party, regardless whether a price is changed. প্রাইস কম বেশি হোক বড় কথা না, যে কোনো ট্রানজেকশন যদি উইদিন আত্মীয়তা রিলেশনশিপ হয় সেটা ডিসক্লোজ করতে হবে। সো আমাদের এই শর্ট নোট গুলো অনেকবার আপনাদের আসছে, এই কারণে এগুলো দেখালাম। আর স্যার রিলেটেড পার্টি নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন না প্লিজ। স্যার যদি গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন কোম্পানির মধ্যে যদি ট্রানজেকশন গুলো যদি হয়, সেগুলো কি রিলেটেড পার্টি ট্রানজেকশনে ফেলা যাবে? মানে আবার একটু কোশ্চেনটা করবেন, সরি আমি বুঝতে পারিনি। মনে করেন স্যার গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড একটা কোম্পানি, হ্যাঁ, তো সে তার গ্রামীণের অন্যান্য যে কোম্পানিগুলো আছে, যেমন গ্রামীণ কমিউনিকেশন, তারপর গ্রামীণ শক্তি, হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই রিলেটেড পার্টি হবে। রিলেটেড পার্টি হবে না? জি জি জি, ঠিক আছে। কিন্তু আলাদা করে রিলেটেড পার্টির ভিতর বাই সেল করলে, অ্যাসেট কেনা বেচা করলে সবকিছু কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হয়। এটাকে না করা নাই, আপনাকে বলা নাই যে আপনি করতে পারবেন এরকম প্রহিবিশন নাই, বাট লিখে দিতে হয়। যদি লেটস সে আপনার গ্রামীণ শক্তি আর গ্রামীণ শক্তির ওনার এবং গ্রামীণ আরেকটা কোম্পানির ওনার একই, অথবা একজন শেয়ার হোল্ডিং করে, এরকম কোন রিলেশনশিপ থাকলে সেটাও রিলেটেড পার্টি হয়। জি স্যার, জি স্যার। রিলেটেড পার্টি ট্রানজাকশনে তো আইএফআরএস এর একটা ইয়ে আছে স্যার, আইএস 24 এ ক্লিয়ার করা আছে একদম। আইএস 24, রাইট স্যার, আইএস 24। থিওরি বড় কোশ্চেন গুলো দেখি, কারণ আমাদের ক্লাস সংখ্যা তো কম্পারেটিভলি একটু কম, তো সময়টাও চলে গেছে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু
মানে 100% কোশ্চেন সলিউশন করব, তাহলে মোটামুটি আমাদের হয়তো মানে আর সমস্যা হবে না হয়তো ইনশাল্লাহ, তারপরে দেখা যাক। সো এইটা একদম কোশ্চেন ধরে ধরে আসছে ওইভাবেই বলি, তাহলে সুবিধা হবে, কারণ আমরা কিন্তু চ্যাপ্টারে অনেক কিছু কভার করতে পারবো, কিন্তু মূলত যে স্টাইলে কোশ্চেন আসে ওই স্টাইলে আমরা সলভ করি। কোশ্চেন আসছে কম্পেয়ার ম্যানেজমেন্ট অডিট উইথ অপারেশনাল অডিট। আচ্ছা এখন বলেন তো, আজকে শুরুতেই কথাটা বলছিলাম, কেউ একজন আমাকে বলেন তো দেখি আপনারা মনে আছে কিনা যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট, হোয়াট ইজ অপারেশনাল অডিট। যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো যে এটা পড়াই লাগবে না। হ্যাঁ স্যার, ম্যানেজমেন্ট অডিট মিন্স অডিট অফ ম্যানেজমেন্ট। অডিট অফ ম্যানেজমেন্ট, রাইট। হ্যাঁ, আর হচ্ছে অপারেশনাল অডিট, অপারেশন অডিট হচ্ছে স্যার এই ফর ম্যানেজমেন্ট অপারেশন অডিট হয়। জি স্যার, রাইট রাইট, এটা হচ্ছে প্রাইমারি বললেন। তারপরে বললেন ম্যানেজমেন্ট অডিট ইজ মানে ইমার্জিং কনসেপ্ট অফ দ্য অডিট, ইট হ্যাজ বিন ওরিয়েন্টেড ফ্রম আমেরিকা। আমেরিকাতেই প্রথম ম্যানেজমেন্ট অডিট শুরু হয়। ম্যানেজমেন্ট অডিট ইজ এ অ্যাক্ট অফ ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ ডিপার্টমেন্টস। ওই যে বললাম যে আপনি ডিপার্টমেন্ট গুলো অ্যাক্টিভিটিস হুইচ ভিউ টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন টু দ্য ম্যানেজমেন্ট টু হেল্প দেয়ার ওয়ার্ক। In other words, management audit is future-oriented task which evaluates timely in the level of management like production management, sales management. So যে বললাম যে আপনার বোর্ডের কাজগুলো আপনার প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রপারলি করছে কিনা, ইট ইজ কল্ড ম্যানেজমেন্ট অডিট। আর অপারেশনাল অডিট তো আমরা ম্যানেজমেন্ট অডিটে হচ্ছে যে আবার ম্যানেজমেন্ট অডিটে আরো কিছু জিনিস আছে ডিটেইল, যখন আপনি ব্রড কোশ্চেন হবে তখন তো এত শর্টে লেখা যাবে না, তখন আরো কিছু জিনিস অ্যাড করে দিবেন। আগে তো শর্ট নোটে বলছিলাম, এখন ডিটেইলে বলি। এ ম্যানেজমেন্ট অডিট সিস্টেম এক্সামিনেশন অফ ডিসিশনস এন্ড অ্যাকশনস অফ দ্য ম্যানেজমেন্ট টু অ্যানালাইজ দ্য পারফরমেন্স। একটু আগে বললাম যে বোর্ড থেকে প্রপারলি যে ডেলিগেশন আছে আপনি প্রপারলি করছেন কিনা, দিস ইজ অলসো কল্ড ম্যানেজমেন্ট অডিট, যে আপনি এমডি প্রপার জিনিসটাকে নিচে দিচ্ছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অডিট আর অফেন নেসেসিয়েটেড বাই মেজর চেঞ্জেস ইন দ্য বিজনেস। সাম অফ দ্য ইভেন্টস দ্যাট কল বি এ ম্যানেজমেন্ট আর চেঞ্জ ইন দ্য টপ ম্যানেজমেন্ট, মার্জার অ্যাকুইজিশন, সাকসেশন প্ল্যানিং, রিস্ট্রাকচারিং, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। সো মোট কথা হচ্ছে যে ছোট ছোট চুরি হলো কিনা, ফ্রড হলো কিনা, স্যালারি জায়গায় হচ্ছে প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, লেবারদের টাকাটা আপনার দেওয়ার সময় কি প্রপারলি আপনার টাইম যে টাইম কার্ড থাকে চেক করতেছে কিনা, দিস ইজ নট এ পার্ট অফ ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিট মানে হচ্ছে টপ লেভেলের জিনিসগুলো, সেটা হচ্ছে টপ ম্যানেজমেন্টের ইস্যুগুলো, এবং এই এরিয়াগুলো ম্যানেজমেন্ট অডিটের পার্ট হিসেবে আসে। অপারেশন অডিট হচ্ছে যেটা প্রথম বললাম, যে অপারেশন অডিট ইজ এ সিস্টেম রিভিউ অফ দ্য ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি এন্ড ইকোনমি অফ অপারেশন। অপারেশন অডিট ইজ এ future oriented systematic and independent evaluation of the organization activities. ওইটা গেল ম্যানেজমেন্টের অডিট। আর ম্যানেজমেন্টের পক্ষে আপনি যে সেলস অপারেশন দেখলেন, প্রোডাকশন অপারেশন দেখলেন, ইন্টারনাল মানে সরি আপনার সাপ্লাই চেইন অডিট দেখলেন, ফাইন্যান্স, এইটা হচ্ছে অপারেশনাল অডিট। ইন অপারেশনাল অডিট ফাইন্যান্সিয়াল ডেটা মে বি ইউজড, বাট দ্য প্রাইমারি সোর্স অফ এভিডেন্স আর দ্য অপারেশনাল পলিসিস অ্যান্ড অ্যাচিভমেন্ট রিলেটেড টু দ্য অর্গানাইজেশন অবজেক্টিভস। এটা আমাদের মোটামুটি আগে আমরা বলেছি। আচ্ছা, হাউ ডাজ ইন্টারনাল অডিট হেল্প ম্যানেজমেন্ট টু এনশিওর দ্য বেটার কন্ট্রোল ইন অ্যান অর্গানাইজেশন? থিওরি আসছে আপনাদের পরীক্ষায়, এইভাবেই আসছে, সেটাই আমরা তুলে দিয়েছি। ইন্টারনাল অডিট ইজ এ ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল মে সিম সিমিলার এট দ্য ফার্স্ট লুক। মনে হইতে পারে যে ইন্টারনাল কন্ট্রোল এবং হচ্ছে যে ইন্টারনাল অডিট বোথ ডিপার্টমেন্ট ওয়ার্ক টুয়ার্ডস দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রসেস and fulfilling the organization goal and objective. Internal audit এবং internal control. Internal audit exists assist management manage risk and internal control performs audit. Even historically, internal audit and internal control have been developing similarly, and they have been mainly concerned with the checking of the accounts. আসলে যে বললাম না যে আগেই যে অপারেশনাল অডিট হচ্ছে ফাইন্যান্স ছাড়া অন্য এরিয়া কভার করে, আর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে কিনা এবং ইন্টারনাল অডিট প্রপারলি ফাংশন করছে কিনা, এটা মোস্টলি কিন্তু ফাইন্যান্সিয়াল ডেটা দেখে। ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক পেমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে কিনা প্রপারলি, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনাল অডিটের বেশি কাজ থাকে। আর অপারেশনাল অডিট হচ্ছে আদার দেন দ্য ফাইন্যান্স ফোকাস করে, সেলস প্রোডাকশন এইগুলো। আর ম্যানেজমেন্ট অডিট তো আমরা দেখেছি। However, internal audit can assist in the process of consulting service activities in assessing the viability of the solution and processes that internal
control has developed. Roles of internal audit and internal control are well presented by the concept of 3 lines of defense model. The model is represent how different specialists and team can effectively and efficiently cooperate with the risk management. আচ্ছা একটু আগে বললাম না যে আমাদের সেগ্রিগেশন অফ ডিউটি, এই যে জায়গায় যে সেগ্রিগেশন অফ ডিউটিকে কিন্তু আমরা এখানে আবারও অন্যভাবে একটা টার্ম দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম। 3 লাইন্স অফ ডিফেন্স মডেল হচ্ছে যে আসলে আপনাকে মানে 3টা লেয়ারে, লেটস সে যে একজন হচ্ছে টাকা পেমেন্ট করতেছে, একজন রিসিভ করতেছে, একজন হচ্ছে দিনের শেষে টোটাল রিসিভ পেমেন্ট রিকনসিলিয়েট করে ডিনোমিনেশন স্লিপ তৈরি করে আবার চেক ওই ডিনোমিনেশন সাইন করতেছে হচ্ছে আপনার সুপারভাইজার বা ম্যানেজার। সো এই যে ডিফারেন্ট লেয়ারে আপনি সেগমেন্টটা করে রাখলেন, সেগ্রিগেশন করে রাখলেন, ফলে ফ্রড এবং ম্যানিপুলেশন একজন করলেই করতে পারে, 3 জনকে সাধারণত 3 জন একসাথে যদি করে তাহলে ডিফারেন্ট ইস্যু, বাট সাধারণত 3 জন হয়। এবং এখানে যদি ইন্টারনাল অডিট থাকে এবং ডিফারেন্ট ডিপার্টমেন্ট যে চেঞ্জ করে দেয়, আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই ব্যাংকে একটা 15 দিনের ফোর্স লিভ আছে, কামাল সাহেব এটা কি ঠিক কিনা? আপনাদের কি প্রত্যেকের এটা করতে হয় না শুধু অ্যাকাউন্টস টিমকে করতে হয়? না, এটা এভরিবডি স্যার, এভরিবডি। এটা কেন করা হয় বলেন তো? যে কি এটা স্যার বলেন। জি, ফলে অনেক সময় একজন একটা কাজ করে তখন ওই জায়গাটাতে অনেক ধরনের ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ধরনের হাইড করার সম্ভাবনা থাকে, অনেক ধরনের একটা ব্যুরোক্রেসি চলে আসার সম্ভাবনা থাকে। তো ওই জায়গাটা থেকে যখন তাকে 15 ডেজ ম্যান্ডেটরি লিভ দেওয়া হয়, তখন ওই জায়গাটাতে যখন আরেকজন আসে, সেই যে লোফলস গুলি আছে এগুলি বের হয়ে যায়। যেমন স্যার এক্সাম্পল স্বরূপ আমি একটা পেটি ক্যাশের উদাহরণ দিতে পারি। যিনি পেটি ক্যাশ দেন তাকে কিন্তু একজন পিয়ন বা একজন সাপোর্টের স্টাফ, ড্রাইভার, এরা মনে করে বিশাল বড় অফিসার ওই পেটি ক্যাশ অফিসারকে, কিন্তু উনি কিন্তু তার ক্যাশটা দিয়ে যাচ্ছেন প্রতিদিন। এখন ওই পিয়ন তার কাছে প্রতিদিন বা সপ্তাহে একটা বিল নিয়ে আসে 1000 টাকার, তার কাছে 1000 টাকার একটা লিমিট থাকে। দেখা গেল যে সে তাকে ওই দিন বিলটা না দিয়ে 1 সপ্তাহ ডিলে করে দিচ্ছে, বা 15 ডেজ ডিলে করে দিচ্ছে, বা 14 দিন ডিলে করে দিচ্ছে, 10 দিন ডিলে করে দিচ্ছে। যেহেতু ওই পেটি ক্যাশ অফিসার ওই পিয়নের কাছে একটা বড় অফিসার, বিশাল বড় অফিসার, তার কাছ থেকে পেটি ক্যাশটা নিতে হয়, সে আর কিছু বলে না। আলটিমেটলি তার কাছ থেকে কিন্তু বিলটা রেখে দিল। বিলটা রেখে দেওয়ার ফলে সে কিন্তু বিলটা অ্যাডজাস্ট করে ফেলছে, এবং ওইখান থেকে তার যে বল্ট আছে ওই বল্ট থেকে কিন্তু সে 1000 টাকা উঠায় নিছে। রাইট রাইট। তো এই 15 ডেজ লিভের কারণে স্যার, সত্যিকার অর্থে আমার একটা এক্সাম্পল হলো স্যার, আমার উপর আমার পেটি ক্যাশ অফিসার এক সময় আমাকে মেরে ফেলার হুমকি দিছিল স্যার। 15 ডেজ লিভের কারণে সে ধরা পড়ে গেছিল স্যার। ওই যে একটু আগে যে উদাহরণ দিলেন না, ওইটাকে কিন্তু টিমিং এন্ড লেডিং বলে। যে আপনার বিলটা রেখে দিল, ধরেন আপনার ড্রাইভারের কাছে বিলটা সে রেখে দিল, তো বিল রাখা মানেই কিন্তু তার ওই ক্যাশটা সে ক্লোজ করলো, টাকাটা কিন্তু ড্রাইভারকে দেওয়ার কথা ছিল, ওই টাকাটা বিল রাখছে বসে 15 দিন পেমেন্ট। সেরকম যদি সে 50 জন লোকের কাছ থেকে 1500 টাকা করে রাখতে পারে, তাহলে প্রতিনিয়ত যদি ঘুরাইতে থাকে তাহলে কিন্তু তার ফিক্স একটা টাকা কিন্তু সবসময় 2-5 লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে থেকে যায়, তাই না? এটা একদম ঠিকই বলছেন, এটা একদম পারফেক্ট। তো ওই কারণেই কিন্তু যে আপনার ওই যে 15 ডেজের লিভ যেটা বললাম, তখনই কিন্তু সুযোগ হয় যে আসলে সে কোনো উল্টাপাল্টা করছে কিনা ওই পজিশনে আরেকজন সে চেক করে বলতে পারে। ইভেন যদি ধরেন একটা ব্রাঞ্চের ম্যানেজার কিন্তু সবচেয়ে পাওয়ারফুল, এখন যদি 15 ডে লিভে সাধারণত দেখা যায় হেড অফিস থেকে কাউকে দেওয়া হয়, অথবা ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার হয়তো দায়িত্ব পালন করে। তো তখন দেখা যায় যে ম্যানেজার যদি কোনো অটোক্রেটিক ডিসিশন নেয়, তাহলে সেই জায়গায় কিন্তু আপনি বা সে যদি কোনো রকম ফ্রড ইনভলভ থাকে তাহলে কিন্তু এটা ধরা পড়ে যায়। সো ওই যে 3 লাইন ডিফেন্সের কথা 1, 2, 3 এটা বলা। থ্যাংক ইউ, একদম পারফেক্টলি বলছেন। স্যার আরেকটা জিনিস আমরা মানে অডিট, ব্যাংকের অডিটে 3 লাইন্স অডিটকে 3 লাইন্স যে ডিফেন্সিভ ইয়াটা করা হয়, যে যারা ওনার ম্যানেজ করে রিস্কটা, ফাংশনসটা, এটাকে যেটা ওন এন্ড ম্যানেজ রিস্ক বলা হয় যেটাকে, হ্যাঁ, এরা হলো 1 নাম্বার যারা বিজনেস প্রপোজাল পাঠায় বা বিজনেস যারা হান্ট করে বা বিজনেস যারা আনে, এরা হলো ওন করে এবং ম্যানেজ করে রিস্কটা। আরেকটা হলো অ্যাপ্রুভাল অথরিটি, যারা স্যার ওভারসি করে রিস্কটাকে। আরেকটা হলো যারা স্যার এসিউরার, অডিট এসিউরেন্স দেয়,
অডিটর, এই তিনটে ভাবে স্যার রিস্কটাকে 3 লাইনস ডিফেন্স বলা হয় স্যার। এম আই রাইট অর রং স্যার? একদম ঠিকই বলছেন। এখানে দেখেন আপনার কথাটা, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ফার্স্ট লাইন হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স বলা হয়, দেয়ার আর ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল মেজার্স, দে রেফার টু দ্য অপারেশনাল ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। সেকেন্ড লাইন ডিফেন্স বলা হচ্ছে দেয়ার ইজ এ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, সিকিউরিটি, রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ালিটি, ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স। আপনি এই যে আরেকজন দেখলে একজনটা একজন। আর ফাইনালি এসে আবার ইন্টারনাল অডিটে কিন্তু there is a internal audit. Internal audit provides most comprehensive assurance about control, risk management. আচ্ছা, আগের দিনও আপনারা এই কোশ্চেনটা করছিলেন, আরেকবার একটু ক্লিয়ারি করি। There is a difference between insurance and assurance. হ্যাঁ, অ্যাসুরেন্স এবং হচ্ছে আমরা যেটা বলি স্যার অডিট এবং অ্যাসুরেন্স। অডিট সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে লেস দেন 100% স্যাম্পলিং করে অডিট প্রসেসে। অডিট প্রসেস যদি 100% করতে এটা সম্ভব না, কিন্তু অ্যাসুরেন্স সার্ভিস হলে আপনি কিন্তু টোটালটাই 100% চেক করতে হয়, বিকজ ইউ নিড টু এ গিভেন 100% অ্যাসুরেন্স দিয়ে এখানে ভুল নেই। আর যখনই আপনি অডিট করছেন তখন কিন্তু আপনাকে কিন্তু স্যাম্পলিং করতেই হয়, বিকজ 100% চোখ করতে গেলে যে পরিমাণ কস্ট ইনভলভ, যে পরিমাণ ম্যান পাওয়ার, টাইম এঙ্গেজ করতে হয়, অডিট ফি ওইটা ওরকম থাকে না, বা অডিটকে কিন্তু কেউ আশাও করে না যে রিজনেবলি সে অ্যাসিওর করবে। সে কিন্তু করবে যে আমি একটা রিজনেবল অ্যাসুরেন্স দিবে, বাট অ্যাবসলিউট অ্যাসুরেন্স সে দিবে না। এই জন্য এটা বলা। সো ইউ আর রাইট, আপনার এই তিনটাকে বলা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স। প্রথম হচ্ছে যে ম্যানেজমেন্টের একটা কন্ট্রোল মেকানিজম থাকবে, ম্যানেজমেন্টের একটা এসওপি ডিভেন থাকবে, তারপরে হচ্ছে যে পেমেন্ট করবে, চেক করবে আর একজন, ফাইনালি ইন্টারনাল অডিট। 3 জায়গা থেকে হবে আর কি। সো এরপরে আপনাদের আরেকটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনকে বলা হচ্ছে যে এক্সপ্লেইন দ্য কস্ট অডিট is an aid to management. Cost audit কে ম্যানেজমেন্টে aid কেন বলা হচ্ছে? The cost audit means the review, examination and appraisal of the cost accounting record and attend information required to be maintained by the specific industries. Cost audit has been defined the Chartered Institute of Management Accountant of England and Wales কি বলছে? The verification of cost account and check on the adherence of the cost accounting plan. কস্ট অডিট বলতে বোঝা যায় আসলে কস্টিং এর প্রপারলি হচ্ছে কিনা, ওয়েস্টেজ হচ্ছে কিনা, কোন রকম মানে ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড হচ্ছে কিনা, আন্ডার অ্যাবজর্পশন হচ্ছে কিনা। কস্ট অডিট ইভ্যালুয়েটস দ্য পারফরমেন্স অফ দ্য কোম্পানি উইথ রিগার্ডস টু কস্ট অফ প্রোডাকশন হুইচ ফাইন্যান্সিয়াল ডাজ নট পারফর্ম। সাধারণত দেখা যায় ফাইন্যান্সিয়াল অডিট কিন্তু ওভারঅল অডিট করে, কিন্তু কস্ট অডিট হচ্ছে সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড অডিট করে। সেটা আমরা জানি, তারপরে এটা আপনার পরীক্ষা আসছে। Cost audit is required mainly to prevent and measure preventive measures and a guideline to management in policy of decision making, like a barometer of the performance. Cost audit emphasis as a priority audit as it seeks to where funds have been used in the efficient manner and factors which could not have been control resulting increase of the cost of production and service rendered. আপনি যদি মনে করেন যে ওয়েস্টেজ হয়ে যায়, ওয়েস্টেজ হলে কিন্তু আপনার যেটা হবে, ওয়েস্টেজ হলে কিন্তু আপনার আসলে আলটিমেটলি আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। সো কস্ট মিনিমাইজেশন, কস্ট অপটিমাইজেশন ইজ দ্য অবজেক্টিভ অফ কস্ট অডিট। কস্ট অডিটের কোশ্চেনটা আমরা দেখেছি, এটা আমরা মোটামুটি পারবো। আমি এটা দিয়ে দিচ্ছি। ডিফাইন দ্য এমআইএস। এমআইএস তো অলরেডি শর্ট নোটে একবার আলাপ হয়েছে, এখানে দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা আপনাদের মধ্যে আসে, সেটা হচ্ছে explain the provision of the Companies Act 1994 relating to the qualification and appointment of cost auditor. এই প্রশ্নটা আপনাদের প্রায় আসে। তো আমাদের নরমালি দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্ট্যাটুটরি অডিটর, স্ট্যাটুটরি অডিটরের নিয়োগের একটা সেকশন আছে, আর কস্ট অডিটরের নিয়োগের সেকশন আছে 220। বলা হচ্ছে সেকশন 220 the Companies Act 1994 contains the provision under which the government may by order direct an audit of cost accounts and company shall be conducted in such manner as may be specified by the order by the auditor who shall be cost and management accountant CMA in which meaning the cost and management ordinance 1997। এটা অবশ্য নতুন করে আবার CMA Act 2000, এটা ছিল অর্ডিন্যান্স, এটা অ্যাক্ট হয়ে গেছে 18, মানে 2018 সালের CMA Act অথবা 1907 সালের অর্ডিন্যান্স অনুযায়ী যারা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তারা যে অডিটটা করবে এটাকে বলে কস্ট অডিট। এবং কস্ট অডিট কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি না, কতগুলো সেক্টরে, সুগার, তারপর হচ্ছে যে এই ধরনের ফার্টিলাইজার, কয়েকটা সেক্টরে ম্যান্ডেটরি, সব সেক্টরে না। সেকশন 220 under section 2 has been provision that
audit conducted by auditor under this section shall be in addition to an audit conducted by the appointment 210 ওই যে বললাম যে 210 অনুযায়ী হচ্ছে স্ট্যাটুটরি অডিটর, যেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টিং অডিট ফার্ম। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট ফার্ম নিয়োগ করতে হয় 210 সেকশন অনুযায়ী। আর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিটটা প্রত্যেকটা কোম্পানির জন্য ম্যান্ডেটরি না, যেসব কোম্পানির জন্য ম্যান্ডেটরি তাদেরকে নিয়োগ করতে হয় 220 অনুযায়ী। সো 210 হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা স্ট্যাটুটরি অডিট, 220 হচ্ছে কস্ট অডিট। ঠিক আছে, বোঝা গেছে? স্যার জি বলেন। স্যার এই কস্ট অডিটটা হলো স্যার 220 আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিটটা হলো স্যার 220 210 ও সরি স্যার। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। 210 হচ্ছে সব ফার্মের, যত ফার্ম আছে। ইভেন আমরা যে ওই যে মানে আমরা যে ইয়ে করি না, আপনার ধরেন আমি প্রোপাইটারিশিপ ফার্ম, মানে শফিকুল আলম কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মটা কিন্তু আমার প্রোপাইটারি ফার্ম। হ্যাঁ, এখন এই ফার্মেরও কিন্তু আপনার হচ্ছে আমি যখন আমার রিটার্ন সাবমিট করতেছি এবছর, এই ফার্মের অডিট ইয়েটাও কিন্তু অডিট করে দিয়েছি। ঠিক আছে, মানে অডিট এই 210 অনুযায়ী সমস্ত মানে মানে প্রাইভেট এবং পাবলিক লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানি আর জিএসসিতে যত কোম্পানি আছে তাদের হচ্ছে যে অডিট করতে। আর কিছু কিছু সেক্টর, ফার্টিলাইজার, তারপর হচ্ছে সুগার, হ্যাঁ কিছু কিছু 12টা-13টা সেক্টর যেটা ম্যান্ডেটরি, যেখানে হচ্ছে কস্ট অডিট করতে হয়, সেই সেকশন, সেই কস্ট অডিটর নিয়োগের জন্য সেকশন হচ্ছে 220। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আরেকটা কোশ্চেন আপনাদের আসছে, সেটা হচ্ছে সরি সেই অডিটটা কোশ্চেনটা আসছে, এক্সপ্লেইন দ্য প্রভিশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 রিলেটিং টু দ্য কোয়ালিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট অফ কস্ট অডিটর। এখানে ওই কোশ্চেনেরই কন্টিনিউশন। অ্যাজ পার দ্য সেকশন 181D দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 মেইনটেনেন্স অফ দ্য প্রপার, ওই যে বুকস অফ রেকর্ড, আপনার আগে তো অডিটর নিয়োগ হলো 210 অনুযায়ী হচ্ছে স্ট্যাটুটরি অডিটর, আর কস্ট অডিটর হচ্ছে 220 অনুযায়ী, কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। এটা আবার বলা আছে 181 সেকশনে কি কি বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে। টু ইমপ্লিমেন্ট দ্য ম্যান্ডেটরি কস্ট অডিট ইম্পোজড বাই দ্য, ওই যে 42টা কোম্পানি ইন টেক্সটাইল, 12টা এই যে 42টা টেক্সটাইল সেক্টরে, তারপর হচ্ছে 12টা কোম্পানিজ ফার্মাসিউটিক্যালস হুইচ হ্যাভ বিন এন্ট্রিড ইন স্টক এক্সচেঞ্জ। এই কয়টা কোম্পানিকে, 42টা কোম্পানি টেক্সটাইল সেক্টরের আর 12টা কোম্পানিজ ফার্মাসিউটিক্যালস এর, এদেরকে আপনার ম্যান্ডেটরি কস্ট অডিট করতে হবে। এবং কি কি ডেটা রাখতে হবে, কি কি বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে, সেটা বলা আছে হচ্ছে আপনার 81 সেকশনে। এখানে বলা আছে যে অ্যাজ পার দ্য সেকশন 181 under the Companies Act 1994, maintain the proper books of accounts of cost account is compulsory in case of company engaged in production, distribution, marketing, transportation, processing, manufacturing, milling and extraction of the mining activities, such particular relating to the utilization of material, labor and other items, overhead cost। মানে কস্ট অডিটের জন্য কিন্তু টোটাল কনজাম্পশন অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার এবং আদার ফ্যাক্টরি ওভারহেড, এইগুলোকে প্রপারলি রেকর্ড করতে হয়, এই রেকর্ডটা রাখতে হয়। এটা বলা আছে 181 সেকশনে। তারপরে 181 সেকশনে কিন্তু বলা আছে যে কি কি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। এটা 181। 210-এ বলা আছে নিয়োগ করতে হবে স্ট্যাটুটরি অডিটর, আর 220-এ বলা আছে কস্ট অডিট। প্লিজ বলেন স্যার। এই যে ম্যান্ডেটরি কস্ট অডিট শুধুমাত্র এই 42 কোম্পানি যে টেক্সটাইল সেক্টরে আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে 12টা কোম্পানি, ওয়াই স্যার? এই যে টেক্সটাইল সেক্টরে যে আপনার লিস্টেড আছে 42টা, হ্যাঁ সম্ভবত 42টা ছিল, পরে হয়েছে কিনা আমি জানি না, এই তথ্য অনুযায়ী 20টা, আর হচ্ছে ফার্মাসিউটিক্যালসে বোধহয় 12টা কোম্পানি লিস্টেড। তার মানে স্যার টেক্সটাইল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরকে কস্ট অডিটের আন্ডারে ম্যান্ডেটরি করা হয়েছে স্যার। জি 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 জি। আচ্ছা স্যার। এরকম প্রতি বছরই বাড়ে। গত মনে হয় কয়েকদিন আগে আরো কয়েকটা সেক্টরকে ঢুকানোর কথাবার্তা চলছে। এটা আসলে একটা প্রসেস, মানে কন্টিনিউয়াসলি আরো সেক্টর হয়তো ঢুকবে। দ্য cost audit, the mandatory cost audit in Bangladesh being implemented, CMA professionals have been the responsibility to serve the nations in most cost efficient। এবং এই কস্ট অডিটের ক্ষেত্রে কিন্তু CMA রাই অডিটটা করতে পারে, হ্যাঁ এটা বলা আছে। আচ্ছা, এরপর আসছে যে হোয়াট ইজ দ্য টু টাইপস অফ অডিট টেস্টিং, ডিসকাস বোথ টাইপ of audit testing with their individual importance। আমি আপনাদের বলছি টেস্ট অফ কন্ট্রোল এন্ড সাবস্টেন্টিভ টেস্ট, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, এখানে সেটাই বলা আছে। আপনার হচ্ছে যে the management audit
covers the aspect of the process of management যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, structuring and controlling which the progressive of the top management. Management audit মানেই তো আসলে management audit. In short, the concern with the appraisal of the total performance of management of the company. এটা আমি আগেও বলেছি যে ম্যানেজমেন্ট অডিট ইজ মিন দা হচ্ছে যে ম্যানেজমেন্টের অডিট অফ দা ম্যানেজমেন্ট অডিট, আর ফর দা হচ্ছে অন্যগুলা। সো এটা আপনার আরেকটা আসছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিট। এটা একদম থিওরিটিক্যালি আপনার পড়ে নিলে হবে দ্রুত, যে ম্যানেজমেন্ট অডিট প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য স্ট্রং অ্যান্ড উইকনেস পয়েন্ট অফ দ্য ম্যানেজমেন্ট, আফটার রিভিউইং দ্য পলিসিজ অ্যান্ড প্রোগ্রামস, so it helps the smooth operation of the organization. Management audit provides suggestions to the management which helps to maintain the effective management. Management audit helps the management providing suggestions to the attained goal of an organization. It permits about objective and complete evaluation of the total management and অপারেটিং স্ট্রাকচার। এগুলো অ্যাডভান্টেজ গুলো আপনারা দেখে নিয়েন, খুব বেশি মানে বড় না। ডিসঅ্যাডভান্টেজের ভিতরে হচ্ছে যে ম্যানেজমেন্ট অডিট ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড দ্য পারফরমেন্স। এখানে দেখেন, এখানে যাই থিওরিটিক্যালি দিয়েছি, আমি সিম্পল একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বুঝবেন। ধরেন ম্যানেজমেন্ট অডিট হয় কিরকম, যে এমডি, পেইড এমডি বা সিএফও অথবা কোম্পানি সেক্রেটারির, এরা তো ম্যানেজমেন্টের পার্ট। এদের অডিট করতে গেলে কাদের নিতে হবে? তাদেরকে নেওয়া হবে। কাদের অডিট করতে হবে? দেখা গেল যে আপনি আপনার এমডির আন্ডারে লোকদের দিয়ে এমডির অ্যাসেসমেন্ট করা হয়। সিএফওর ফিডব্যাক নিচ্ছেন কিন্তু একজন অ্যাকাউন্টস ম্যানেজার। সো আপনি যদি এমন হয় যে তারা কিছু তথ্য দিল, যে তথ্য বেসিসে আপনি বুঝলেন যে সিএফও প্রপারলি ইমপ্লিমেন্ট করছে কিনা, ডেলিগেশন অফ অথরিটি আছে কিনা, সে প্রপারলি কাজ করছে কিনা, তার পলিসি প্রসিডিউর গুলো মেনটেন করছে কিনা। এখন সাবঅর্ডিনেটটা অনেক সময় তার সম্পর্কে সঠিক তথ্য দেয় না, অথবা যদি তারা যদি কোনো তথ্য দিয়ে থাকে সেটা যদি বলে জানতে পারে, পরে দেখা যায় যে তাদের উপর একটা সমস্যা হয়। জেনারেলি এইসব কারণে আসলে এটা ম্যানেজমেন্ট অডিট ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এটা আসলে অনেক সময় একটু কঠিন হয়ে যায়। কিন্তু অপারেশন ইন্টারনাল অডিট সহজ হয়। ম্যানেজমেন্ট অডিট কিন্তু খুব যে পপুলার তা না, কারণ আলটিমেটলি টপ ম্যানেজমেন্টের অডিট করাটাও একটু ঝামেলাজনক। কারা করবে, কিভাবে হবে, কতটুকু এগ্রি করবে, এবং এটা মেজার করার মাপকাঠিটা অনেক সময় কঠিন হয়ে যায়। আচ্ছা, আর একটা আসছে, ডিসকাস দ্য ফ্যাক্টর দোজ ইনফ্লুয়েন্স ইন দ্য ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি অফ হিউম্যান রিসোর্সেস। এটা আপনাদের আরেকটা পরীক্ষা আসছে। দ্য ফলোইং ফ্যাক্টরস প্লে অ্যান ক্রুশিয়াল রোল ইন ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি অফ দ্য এমপ্লয়িজ ওয়ার্কপ্লেস। ক্ল্যারিটি, ডিফাইন রোলস এন্ড রেসপন্সিবিলিটি, ক্লিয়ারলি আপনাকে ডিফাইন করতে হবে রোল রেসপন্সিবিলিটি। আপনার জেডি কেপিআই যদি স্পেসিফিক না থাকে, ইফেক্টিভ কমিউনিকেশন থাকতে হবে, রুলস রেগুলেশন ফ্লেক্সিবল পলিসিস থাকতে হবে, স্যালারিজ ওয়েজেস যেন প্রপারলি অ্যাড করা হয়, জব সিকিউরিটি থাকতে হবে, টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে, এবং হেলদি ওয়ার্ক কালচার থাকতে হবে। এটা না হলে কিন্তু আপনি ইফিসিয়েন্টলি হিউম্যান রিসোর্স আছে বলে এটা বলা যাবে না। তো ওইটারই আবার ডিটেইলটা এখানে প্রত্যেকটা পরপর দেওয়া আছে। ইফেক্টিভ কমিউনিকেশন কি, তারপরে রুলস এন্ড, এগুলো আসলে খুব একটা আপনারা একবার দেখে নিলেই হবে। ওই টপ যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টেরই এলিভেশন বলা আছে, আপনারা এটা দেখে নিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে জব সিকিউরিটি, তো জানেন, এনশিওর দ্য এমপ্লয়িজ টু ম্যানেজ দেয়ার টাইম ওয়েল, হেল্প দেম টু প্ল্যান দেয়ার ডে, আস্ক দেম টু অর্গানাইজ দেয়ার ডেস্ক ওয়ান্স ইন এভরি উইক। এই কাজগুলো না করলে আসলে দেখা যাবে যে আপনার এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড থাকবে। সো মোটামুটি আপনাদের যে কোশ্চেন গুলো গত কয়েক পরীক্ষা আসছে, আমি বেশ কয়েকটা কোশ্চেন সলিউশন করেছি। আগামী ক্লাসে, মানে আজকে আসলে একটু কালকে যেহেতু ক্লাস আছে, আমরা যদি দু একটা কোশ্চেন থাকে আমি নেই, আগামী ক্লাসে আমরা আবার নেক্সট পার্টটা কন্টিনিউ করব। প্লিজ যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ বলেন। কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় স্যার এত সুন্দর করে আপনি সবগুলি গুছিয়ে বলেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছে স্যার। ইনশাআল্লাহ। সো আগামী, আর এগুলো আপনাদের কি ওই যে ইমেইলটা সব পান না, যে আমরা যে এই ক্লাসের যে পাঠাই, ওই ইমেইল তো ভ্যালিড আছে না? জি স্যার। কালকে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এইগুলো, ওই যে প্রথম দিন এবং আজকের দিনগুলো পাঠাই দিতে, যাতে করে আপনারা একটু ইয়ে করতে পারেন, এবং একটু মানে প্রিন্ট করে সম্ভবত কাছে রাখলেন। এবং এই সাবজেক্ট নিয়ে মোটামুটি যেগুলো আমরা কভার করছি, হোপফুলি এটা ভালোই হবে ইনশাআল্লাহ। দেখা যাক। আর আমি আরো কিছু কভারেজ বাড়াবো, আমাদের তো আরো 4টা ক্লাস আছে। তো থ্যাংক ইউ। আজকের মতো আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।